হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা 2 মিনিট ওয়েট করি, জয়েন করুক সবাই, দেন আমরা শুরু করছি। ওকে। জি ভাই। Hello, can I ask some questions? ইয়া, শিওর, প্লিজ। হ্যাঁ, হচ্ছে গিয়ে ডাটা সায়েন্সের তো আমরা আলহামদুলিল্লাহ অনেক পর্যায়ে চলে গেলাম। এখন আমাদের যতগুলো মডিউল ছিল সব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করে আগালাম। কিন্তু একটু এই যে গত মডিউল হচ্ছে আমাদের 16 যেটা ছিল সেটা নিয়ে একটু একটু কনফিউজ হয়ে আছে, বিট কনফিউজ। সেখানে সেখানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে যখন আমি প্রজেক্টটা করতে গেলাম, সেকেন্ড প্রজেক্টটা, সেটা নিয়ে একটু অনেকটা কনফিউশন হয়ে গেল। এন্ড আমি প্রম্পটটা বুঝতে পারিনি। রেকর্ডিং দেখলাম, ক্লাস আমি নিতে পারিনি, সরি, আমার হচ্ছে ফাইনাল চলতেছে, তো এই জন্য আমি ঠিক করে ক্লাসটা করতে পারিনি। তো ক্লাসটা মিস গেছে। দেন রেকর্ডিং চেক করলাম, তারপরও আমি দেখতে পারলাম যে মোটামুটি আমি ক্লুলেস হয়ে আছি। সরি ফর দ্যাট। সো আপনার প্রবলেমটা কোথায়, মানে কোন জায়গায়? সো বেসিক্যালি আপনার প্রজেক্টটা কি ছিল? প্রজেক্টটা ছিল প্রম্পট নিয়ে। আচ্ছা। সো বেসিক্যালি আমি আপনাদের প্রিভিয়াস যে মডিউল গুলো ছিল, সো সেটা আমি আমি করি নাই, রাইট? আরেকজন ছিল। সো সেখানে কি করা হচ্ছিল আমি নট শিওর অ্যাকচুয়ালি, সেই প্রজেক্ট কি নিয়ে ছিল। সেটা আমি দেখছি, সেটা আমি জানি, কিন্তু আমি জাস্ট হ্যাঁ, হ্যাঁ। আজকে হচ্ছে একটু ফ্রি হয়ে গেলাম, তো ক্লাস জয়েন করতে পারবো পুরোটা। সেই জন্য আমি আজকে জি। কোশ্চেন করলাম যে অ্যাকচুয়ালি আমি বোঝার ট্রাই করতেছি, বাট হচ্ছিল না। সো ক্যান ইউ হেল্প একটু তার জন্য? হ্যাঁ, শিওর। আমি আপনি সো বেসিক্যালি আপনি এখানে কি করতেছেন? তো ভাই হচ্ছে আমাদের যে ঈদের আগে যে মডিউলটা ছিল, জি। নাম কি, এক সেকেন্ড আমি একটু দেখাচ্ছি। 16, তো প্রজেক্টটা ছিল হচ্ছে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর এনএলপি টাস্ক ইউজিং এলএলএম এমএস, ঠিক আছে? তো জি। সেখানে আমরা ক্লাস রেকর্ডিং করলাম, সেখানে আমাদের দেখানো হয়েছিল কিভাবে জেএমএআই ও এলএলএম এ, ওলামা অ্যাকচুয়ালি, এলএলএম এ ক্র্যাশ কোর্স, এগুলো মানে হচ্ছে কি লিটারালি দেখানো হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, আমি সত্যি কথা বলতে আমি ক্লাসটা রেকর্ডিং দেখে বুঝতে পারিনি, অনেকটা কনফিউজ যে অ্যাকচুয়ালি কেন ইউজ করতেছি, কেন আমি কি এটা কি আমার রিয়েল লাইফ প্রজেক্ট ইউজ করতে পারবো, মানে রিয়েল লাইফ অ্যাক্সেসে যদি আমরা জব ফ্যাক্টরে চলে যাই সেখানে এটা কিভাবে ইউজ করবো, অ্যাকচুয়ালি অনেক আচ্ছা। কনফিউজ। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার এনএলপি নিয়ে ছিল, রাইট? তো বেসিক্যালি সেখানে আপনার ডিপ লার্নিং রিলেটেড টপিক ছিল, আমি যদি ভুল না করে থাকি। সো আমার আমার ইয়ে হচ্ছে আপনার স্কোপ। আপনি যদি এই কোর্সের স্কোপ দেখেন, আপনার এই কোর্সের স্কোপ অ্যাকচুয়ালি আপনার যে স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদমস গুলো আছে, রাইট? আমরা ক্লাসিফিকেশন, রিগ্রেশন এন্ড ক্লাস্টারিং যেটা করি, লাইক লিনিয়ার রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট, রাইট? সেগুলোই হচ্ছে এই কোর্সের স্কোপ ছিল। বাট আপনি যে টপিকস এর কথা বলতেছেন, সেই টপিকস গুলো অ্যাকচুয়ালি ভেরি অ্যাডভান্স লেভেলের টপিকস, ঠিক আছে? সেইটার জি জন্য অ্যাকচুয়ালি আপনাকে আরেকটা আলাদাভাবে 3-4 মাস একটা কোর্স করতে হবে। বাট এটা হচ্ছে আপনাদের একটা জাস্ট গ্লিমস আপনাদেরকে দেখিয়েছে, ঠিক আছে? সো জি এইটা এই জন্যই আমার কাছে যেটা মনে হয় যে আহ, এইটা একটা ক্লাস দিয়ে বোঝা পসিবল না। সো আপনার কনফিউজ হওয়াটাই স্বাভাবিক। সো আমার সাজেশন থাকবে, আপনাদের অলরেডি যে স্ট্যাটিস্টিক্যাল যে অ্যালগরিদমস গুলো আপনারা শিখেছেন, প্রজেক্ট করেছেন, রাইট? জি সেগুলোকে এখন ফোকাস করা, ঠিক আছে? যে ক্লাসিফিকেশন, মানে আমাদের রিগ্রেশন। হ্যাঁ। এটাই আমাদের ফার্স্ট প্রজেক্ট, এই মানে গত লাস্ট মডেলটা থেকে আমাদের হুম। প্রজেক্ট শুরু হয়েছিল। এই জন্য আর কি, আচ্ছা। আর সবসময় তো আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতাম, আমরা কোড করে ওটা হচ্ছে রিকল করে এটা দিয়ে দিতাম। তো দ্যাটস হুম। ওয়াই আর কি একটু কনফিউশন, যে এখানে আমরা ইনস্ট্রাকশনে বলে দিছে যে বিল্ড এ মেশিন লার্নিং ক্লাসিফিকেশন মডেল ইউজিং এনি ডেটা সেট, যা হচ্ছে আমি টাইটানিক ইউজ করছিলাম। ফাইনাল মডেল অ্যাকুরেসি মাস্ট বি 85 or হায়ার, ঠিক ওকে, আছে? সো বেসিক্যালি ক্লাসিফিকেশন, রাইট? তো এনি মডেল, তো আপনি যে কোনো মডেল চুজ করতে পারবেন। জি, ওই তো বললাম টাইটানিক ইউজ করা হয়েছিল আমার।
হ্যাঁ, টেকনিক্যাল। ডেটা তো না টাইটানিক, বাট আপনার মেশিন লার্নিং মডেলসটা যে কোনো মডেল চুজ করতে পারবেন, রাইট, ফর ক্লাসিফিকেশন। হ্যাঁ, তো হচ্ছে আচ্ছা, তো এটাই আর কি। এখন হচ্ছে আমার ক্লাসের ভিতরে যে প্রম গুলা কল করা হয়েছে, যা হচ্ছে পর হচ্ছে এপিআই ব্যাপারটা, আর হচ্ছে কি এপিআই ব্যাপারটা যদি একটু ক্লাসিফাই করতেন যে আমাদের এখানে কিভাবে এপিআইটা হয় কাজ actually। আচ্ছা, সো বেসিক্যালি আচ্ছা, সো আমি প্রথম থেকে আসি। সো আপনাকে আপনাকে আপনাদের প্রজেক্টস এর কথা বলা হচ্ছে, রাইট? সেই হুম, প্রজেক্টস হচ্ছে আপনার আহ, আপনার হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। সো যে কোনো ডেটা সেট দিয়ে আপনি অ্যাকুরেসি 85% হচ্ছে থাকতে হবে, রাইট? তো জি, এখানে কোনো কনফিউশন আছে বা আপনি এখানে কনফিউজ এখানে কি করতে হবে? না না না, কনফিউজ না, সো এই রাইট ব্যাপারে এখানে কনফিউজ। ওকে, ঠিক আছে। সো দেন হচ্ছে আপনার সেকেন্ড কোশ্চেন কি ছিল? তো এখানে যখন ক্লাস করতেছিলাম তখন হচ্ছে আমি এপিআই ব্যাপারে জানতে পারছি, বাট ক্লিয়ার হইতে পারিনি। মানে এপিআই ব্যাপারটা আমার ডাটা সায়েন্সে কিভাবে, সেটা নিয়ে কনফিউজ। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা ভেরি বেসিক এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা মেশিন লার্নিং হচ্ছে তৈরি করলেন, ঠিক আছে? ওকে। তো ফর এক্সাম্পল মেশিন লার্নিংটা কি করে, আমি যে ব্যাংকের এক্সাম্পল দিই। তো কাস্টমার ব্যাংকের যে অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে হচ্ছে কাস্টমার যদি লোনের অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি ভ্যালিডেট করে ফেলে, রাইট? তো 1 সেকেন্ডে বলে দিবে আপনি লোন পাওয়ার যোগ্য কি যোগ্য না, রাইট? হুম, তো জি, এই যে এটা ব্যাক এন্ডে কি হচ্ছে, ব্যাক এন্ডে হচ্ছে আপনার মেশিন লার্নিং অ্যালগরিদমস রান হুম, হচ্ছে, রাইট? রান হওয়ার ইয়েস, পরে আপনার আলটিমেট প্রেডিকশনটা হচ্ছে। সো এই যে আপনার আপনার মডেল এবং যে আপনার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই দুইটার মধ্যে আপনার যে মেলবন্ধন বা আপনার যে যে হচ্ছে কানেকশন যদি থাকতে হয়, সেই কানেকশনটা অ্যাকচুয়ালি এপিআই দিয়ে হয়। যে জি, অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরনের এপিআই থাকে, যে এপিআই গুলো ইউজ করে আপনি আপনার এক্সটার্নাল কোনো কিছু ওই অ্যাপে ইউজ করতে পারেন, জি, ঠিক আছে? তো এটা হচ্ছে ভেরি সিম্পল একটা এক্সাম্পল। তো এই যে আমি আমি আবারও বলি, এই এই যে টপিকস গুলো আপনি বলতেছেন, এই টপিকস গুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্লাসে দেখানো পসিবল না, অনেক বড় জিনিস এগুলো। আপনি এনএলপির কথা বলতেছেন, রাইট? দেন ডিপ লার্নিং কথা বলতেছেন। দিস ইজ আমার যতদূর মনে পড়ে যে এইগুলো হচ্ছে আপনাদের একটা গ্লিমস দিয়েছে যে নেক্সট ডে বা নেক্সট কোর্স অফ অ্যাকশন আপনারা কি করবেন বা কি টপিকস আপনি পড়ালেখা করতে পারেন, ঠিক আছে? জি, তো সো এটাই, সো এটা হচ্ছে মানে আপনাদেরকে, যদি আপনি ডিপ লার্নিং এ আরো ভালো কাজ করতে চান বা ভালো স্টাডি করতে চান, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে আপনাকে আরো একটা কোর্সে ভর্তি হতে হবে, ঠিক আছে? বাট আপনার যে প্রজেক্টস, আই থিঙ্ক প্রজেক্টস ইজ নট ডিপেন্ডেন্ট অন দিস, রাইট? প্রজেক্ট আপনারা অলরেডি যা শিখেছেন সেগুলো দিয়ে করা পসিবল। জি ভাই, প্রজেক্ট যেটা ছিল, দুইটা প্রজেক্টই আসলে আমাদের মেশিন লার্নিং এর যে ছিল এবং ডাটা ভিজুয়ালাইজেশন ওইটার উপরই ছিল। লাস্ট যে মডিউলটা যেটা 16 বলা আছে, ওই মডিউলে মেইনলি আসলে একটা ধারণা দেওয়া হয়েছিল ডিপ লার্নিং এর, ওইটা আসলে খুব ডিপে করা হয় নাই। সো জাস্ট একটা না, মানে অবশ্যই। introductory। তো একটা ক্লাসে ডিপ লার্নিং সম্পর্কে কোনোভাবেই বলা পসিবল না, ঠিক আছে? সো ডিপ লার্নিং ভেরি অ্যাডভান্স লেভেলের একটা মডেল, এটার জন্য অ্যাকচুয়ালি আপনার অনেক সময় লাগবে। বা হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে আমাদের ডাটা সায়েন্স নিয়ে আমাদের শেষ, অনেকগুলো মডেল শেষ, আর আমরা ওপি, পর হচ্ছে স্ট্রাকচার, পরে হচ্ছে আমাদের যত লিনিয়ার রিগ্রেশন, দেন হচ্ছে আমাদের ক্রলিং এখনো করা হয়নি, ক্রলিংটা করানো হয়নি বোধহয়। যাই হোক, তো হচ্ছে আমাদের যত ছিল সাবজেক্ট ওগুলো করানো হয়েছে, কিন্তু নেক্সটে তাহলে কি আমাদের কি করানো হবে আর কোনো অ্যালগোরিদম? বিকজ আমরা তো লিনিয়ার করলাম, তারপর হচ্ছে গিয়ে নাম কি এটা, এক সেকেন্ড। আমি বুঝতে পেরেছি। সো বেসিক্যালি লিনিয়ার করেছেন, লজিস্টিক করেছেন, রাইট? দেন জি, জি, আর ডিসিশন ট্রি বেসড অ্যালগরিদমস গুলো করেছেন, এসবিএম হ্যাঁ, করেছেন, লজিস্টিক দেন করা হয়েছে, নাইভেস, ডিসিশন না ট্রি, বেস, দেন হচ্ছে রাইট? কে মিন, কেএনএন, পর হচ্ছে অ্যাপ্রোপ্রিও, আর হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট বুস্টিং, এটা একটা বোধহয় করানো হয়নি। তো এগুলো হচ্ছে আমাদের অ্যালগোরিদম আমাদের জানা হয়ে গেছে। তো এখন আমাদের রিয়েল লাইফ বেস যদি আমরা কিছু করতে পারতাম, আর হচ্ছে যদি সামহাও কোনো সাজেশন দিতেন বা কোনো লিঙ্ক দিয়ে দিতেন সোর্সে, যে এটা দেখলে হইতে পারে আমাদের নিজেদের থেকে যে সোর্স গেইন করা, নলেজ গেইন করা, আর ডাটা সেট দিয়ে নিজেদের, যেমন হচ্ছে মেডিকেল, বেশিরভাগ ডাটা সেট পাওয়ারফুল মেডিকেল সাইট থেকে পাওয়া যায়। তো ওই ডাটা সেট নিয়ে যদি আমাদের কাজ করার কোনো একটা সুযোগ করে দিতে পারতেন, দেন আমাদের জবের জন্য হেল্প হতো। ঠিক আছে, সেটাই সেটাই সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসটা। সো আপনার অ্যাকচুয়ালি নেক্সট কোর্স অফ অ্যাকশন আপনারা কি করবেন, সেটা হচ্ছে আমাদের বুঝার একটা মূল অবজেক্টিভস হচ্ছে এই দুইটা ক্লাস, ঠিক আছে? তো জি ঠিক ভাইয়া। আছে, আমি আপনার কোশ্চেন গুলো রাখলাম। সো আমি আপনাদেরকে
সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, সো আমি যদি একটু রিকল করি আমাদের প্রিভিয়াস ক্লাস সম্পর্কে, তো প্রিভিয়াস ক্লাস সম্পর্কে আমি আপনাদের দুইটা কাজ করতে বলছিলাম, রাইট? বলেন তো কারো মনে আছে কিনা? সো একটা কাজ হচ্ছে সবাই ভুলে গেছেন আই থিঙ্ক। একটা কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট ইউরসেলফ, ঠিক আছে? তো আপনি জি আহ যে কোনো ধরনের কোশ্চেন সবাই তো সেম অ্যান্সার করবে, রাইট? তো আপনি কিভাবে যে ডিফারেন্ট করতে পারেন, ডিফারেন্ট করা মানে যে ইউনিক হতে হবে তা কিন্তু না, ইউনিক হতে হবে এবং এই প্রচলিত যে প্যাটার্ন। প্রবলেম গুলো ইয়েগুলো আছে, সেগুলোতে ভালো হতে হবে, রাইট? সো এরকম কিছু ডিফারেন্সিয়েট করার মতো কিছু অবজেক্ট আপনাকে খুঁজে বের করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম। আমি এক্সেল ইম্পোর্ট করার জন্য আমি পান্ডাস বাদ দিয়ে আমি পোলার্স ইউজ করেছি, কাজ পোলার্স ওয়াজ ভেরি এফিশিয়েন্ট দেন পান্ডাস, ঠিক আছে? তো এইভাবে এরকম করে আরো কিছু এক্সাম্পল আপনাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? জি ভাই। আর একটা আমি বলেছিলাম যে টাইটেল, আপনারা কোন টাইটেল হচ্ছে চুজ করবেন। তো আপনি যদি এখন ডেটা সায়েন্টিস্ট চুজ করেন, তাহলে হচ্ছে আপনাকে এখন পুরো হোল স্ট্যাটিস্টিক্স ইউনিভার্স নিয়ে পড়াশোনা করতে হবে। দেন আপনি যদি ডেটা অ্যানালিস্ট চুজ করেন, তাহলে মেবি আপনাকে সেই পার্টটা আপনি অ্যাভয়েড করতে পারেন। আপনি মোর টেকনিক্যাল, রাইট, ডেটা ম্যানিপুলেশন, এসকিউএল, এই পার্টগুলো নিয়ে বেশি স্টাডি করতে পারেন। দেন হচ্ছে আপনি হিসাব প্রিপারেশন করতে পারেন। সো আপনি কোন টাইটেল চুজ করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো এই দুটাই হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে টেক হয়েছিল। তো এই এই টেক ওয়ে সম্পর্কে তার কোনো কোশ্চেন আছে? ওকে, দেন আমি বলছিলাম যে আমাদের কোন কোন ধরনের আহ, আমাদের ইন্ডাস্ট্রিতে সাধারণত পপুলার যে অ্যালগোরিদমস গুলো আছে, সেই অ্যালগোরিদমস গুলো হচ্ছে আপনাদের স্টাডি করতে হবে। তো আমি এটাও বলেছিলাম যে অ্যাকচুয়ালি আপনারা যে 1.5 ঘন্টা ক্লাস করে পাইথনের একটা কোড লিখে একটা পুরো অ্যালগোরিদম ক্রিয়েট করে ফেলতেছেন, একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতেছেন, ঠিক আছে? এটা কিন্তু প্রপার ডেটা সায়েন্টিস্ট না, ঠিক আছে? প্রপার ডেটা সায়েন্টিস্ট হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন, কোড যেটা আপনি এক লাইন দিয়ে করতেছেন, সেইগুলো আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন কিনা। সেগুলো যদি অ্যাকচুয়ালি বুঝতে হয়, তাহলে আপনাকে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? তো এই জন্যই আমি বলেছিলাম, আমি যখন প্রিভিয়াসলি আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমরা যেটা করেছিলাম যে প্রতিটা অ্যালগোরিদম নিয়ে আমি প্রায় 2-3 সপ্তাহ সময় দিয়েছি, ঠিক আছে? সেই অ্যালগোরিদম গুলো হচ্ছে আমি A to Z সবগুলোই হচ্ছে স্টাডি করেছি, ঠিক আছে? দেন দেন সেভাবে আমি প্রিপারেশন নিয়েছি। কারণ 60-70% কোশ্চেন আপনাকে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে, এবং সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে হচ্ছে আপনাকে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? আপনি এক্সপেক্ট করেন না যে আপনাকে বলবে যে এক্সেল ইম্পোর্ট করার সিনট্যাক্স বলো, রাইট? রিড আন্ডারস্কোর এক্সেল আমরা পান্ডাস দিয়ে ইউজ করতে পারি। সিনট্যাক্স কিন্তু আপনার কোড স্কিল না, সিনট্যাক্স মুখস্থ করার জিনিস। আর এখন চ্যাট জিপিটি চলে আসছে, অনেক কিছু চলে আসছে, রাইট? এগুলো এখন মুখস্থ করা লাগে না, আপনি জাস্ট লিখবেন, আপনাকে সিনট্যাক্স দিয়ে দিবে, ঠিক আছে? সিনট্যাক্স ইজ নট ইউর স্কিলস। আপনার স্কিলস হচ্ছে আপনি প্রবলেম বুঝতে পারেন কিনা, আপনার স্ট্যাটিস্টিক্যাল নলেজ আছে কিনা, এবং সেই স্ট্যাটিস্টিক্যাল নলেজ ইউজ করে আপনি প্রবলেম গুলোকে ডিরাইভ করতে পারেন কিনা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্কিলস। তো এই জন্যই ডেটা সায়েন্টিস্ট এই এই ডেটা ডোমেইনে হচ্ছে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইন্টারভিউতে। ওকে, সো যেটা বললাম, সো ভাইয়া বলছিল যে ডিপ লার্নিং, রাইট? ডিপ লার্নিং আমি আগেই বলেছি, ডিপ লার্নিং একটা ক্লাস দিয়ে কখনোই সবকিছু বুঝে পসিবল না। আপনাদের একটা জাস্ট সামারি দেওয়ার জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে। তো যেহেতু আপনি ডেটা সায়েন্টিস্টে হচ্ছে অ্যাপ্লাই করতে চান, ডিপ লার্নিংটা আপনার লাগবে। সো যারা হচ্ছে এই ডোমেনে এক্সপার্ট মানে অ্যাপ্লাই করতে চান, তাদেরকে হচ্ছে এই ডিপ লার্নিং নিয়ে একটু কাজ করতে হবে। ওকে, দেন টাইম সিরিজের কথা বললাম। টাইম সিরিজ যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, তাহলে টাইম সিরিজ নিয়েও হচ্ছে একটা কোর্স করতে হবে, ঠিক আছে? ওকে, সো ওকে, এখন নেক্সট ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে হচ্ছে আমি আহ বলবো, সেটা তো আমাদের নেক্সট স্টেপ কি। আমরা এখন তো মোটামুটি একটা ভাইয়া বললেন যে আহ আমি তো মোটামুটি একটা ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং করতে পারি, রাইট? আমি প্রায় 7-8টার মতো অ্যালগোরিদম শিখলাম, আমি ম্যানিপুলেশন শিখলাম পান্ডাজে, আমি মোটামুটি পাইথনের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমার হয়েছে। So এখন আমি কি করব? ঠিক আছে, এখন
আমি এখন আপনাদের মধ্যে মানে সবাই কি জবের জন্য এখন অ্যাপ্লাই করবেন, আর জব পাওয়ার জন্য ইচ্ছুক, নাকি অনেকেও আছেন যে আমি জবের জন্য অ্যাপ্লাই করছি না, আমি অনেকে আছেন স্টাডি করছেন, রাইট? আবার অনেকে আছেন যে অলরেডি একটা ইন্ডাস্ট্রিতে আছেন এবং হয়তো বা আপনি এক্সপ্লোর করতেছেন ডেটা সায়েন্স ডোমেনটা কেমন। তো আপনাদের মধ্যে কি কোনটা আমাকে কি একটু বলতে পারবেন? যে আমি মেইনলি আসলে স্পেশাল ডাটা নিয়ে কাজ করি, সো সেই ক্ষেত্রে আসলে যে স্পেশাল ডাটার ক্ষেত্রে পাইথনটা ইউজ করে আমার যে রানিং প্রফেশন আছে সেটাকে আর কি বেটার করার জন্য আর কি পাইথনটা শেখা। বাট এখান থেকে ডিরেক্ট আমি হয়তো আমার লাইনে নিতে পারবো না, বাট অনেক কিছু এখান থেকে শিখে নিয়েছি যেটা আসলে আমি এখন আমার ওই ডাটার ক্ষেত্রে যেমন আমার কাছে যে লাইব্রেরিজ গুলো আছে পাইথনে সেগুলো আমাকে এক্সপ্লোর করে করতে হচ্ছে আর কি, এইটাই। রাইট, পাইথনের যে পান্ডাস লাইব্রেরিজ আছে, রাইট, ডেটা ম্যানিপুলেশনের লাইব্রেরিজ, এটা আপনি ইজিলি ইমিডিয়েটলি পান্ডাস ইউজ করতে পারেন। স্পেশাল ডাটার ক্ষেত্রে পান্ডাসের এটা আসলে জিও পান্ডাস ইউজ করা হয়। সো আমার আচ্ছা, মানে ওকে। চেঞ্জ। আপনার কথাটা একটু মানে অনেক কম শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি আপনি কি বলা ট্রাই করছেন। আর কেউ? ভাই আমি হলাম কি চুয়েট থেকে পাশ করেছি রিসেন্টলি, গত বছর, আচ্ছা, মেকানিক্যাল থেকে। তো আমার আচ্ছা। ইচ্ছা ছিল একটু মানে মেকানিক্যালের সাথে মেশিন লার্নিং দুইটা একসাথে অ্যালাইন করে কিছু করা যায় কিনা, মানে ইচ্ছা ছিল আর কি, এদিকে একটু একসাথে দুইটা মার্চ করে কিছু করা যায়, সেজন্য মেশিন লার্নিং একটু ডাইভ দেওয়া আর কি, যে আপনাদের কোর্স গুলো করে দেখলাম যে মেশিন লার্নিং কিরকম করা যায় কিনা। রাইট, ভেরি ইন্টারেস্টিং, মেকানিক্যাল মেশিন লার্নিং। ইয়া, সো জাস্ট আমি জাস্ট শুনলাম তার কি অবস্থা। সো বেসিক্যালি এখন কোশ্চেন হচ্ছে যে আপনি মোটামুটি ক্লাসিফিকেশন, রিগ্রেশন এবং ক্লাস্টারিং এই ডোমেনে মোটামুটি যে অ্যালগরিদমস গুলো ইউজ হয় পপুলার, সেগুলো এখন শিখলেন মোটামুটি। দেন হচ্ছে আপনি পান্ডাস এবং পাইথনের বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনার হয়েছে, এখন আপনি কি করবেন? সো এখন আপনার হচ্ছে যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করার আপনার মূল লক্ষ্য থাকে, তাহলে এখন থেকে ইমিডিয়েটলি আপনাকে ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করতে হবে। সো আপনি অনলাইনে দেখবেন মাল্টিপল কোশ্চেন আছে, ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করা হয় ডেটা সায়েন্স, আপনি হচ্ছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি। আহ, আহ, আপনি কোশ্চেনের অ্যান্সারটা জানেন, ঠিক আছে, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি ইন্টারভিউ বোর্ডে কিন্তু হচ্ছে আপনি খুব সুন্দর করে সেটা বলতে পারবেন না, ঠিক আছে? সেই সুন্দর করে বলার জন্য হলেও আপনাকে এই ইন্টারভিউ জন্য প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনাদেরকে এসকিউএল শিখতে হবে। So, আপনাদের কোর্সে আমি যতদূর জানি যে অলরেডি দুইটা ক্লাস ছিল ইন এসকিউএল। সো সেখানে আমি আবার বলি, এসকিউএল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেটা এক্সট্রাক্ট করার জন্য যা যা জানা দরকার, সিনট্যাক্স, সেগুলো জানলেই আমাদের জন্য এনাফ, ঠিক আছে? এক্সট্রাকশন লজিক গুলো আমার জানতে হবে। সো এসকিউএল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যেটা বললাম, ডেটা অ্যানালিস্টে অ্যাপ্লাই করেন আর ডেটা সায়েন্টিস্টে অ্যাপ্লাই করেন, যেখানেই অ্যাপ্লাই করেন, আপনার এসকিউএল কিন্তু মাস্ট ফর এভরি টাইটেল ইন ডেটা ডোমেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদেরকে এক্সট্রা ফোকাস দিতে হবে যে এসকিউএল এ হচ্ছে আমাদেরকে মানে হয়তো বা আপনারা খুব সিম্পল সিনট্যাক্স শিখেছেন, রাইট? বা নেক্সটেড স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, দেন হচ্ছে এখানে ফাংশন কিভাবে এসকিউএল এ লিখতে হয়, এই জিনিসগুলো একটু আপনাকে স্টাডি করতে হবে, ঠিক আছে? সেলফ স্টাডি। এসকিউএল এর জন্য কোনো কোর্স করার দরকার নেই, আপনারা সেলফ স্টাডি করেও অনেক কিছু শিখতে পারবেন। অনলাইনে অনেক ইয়ে আছে, রিসোর্স আছে। দেন যেটা বললাম, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো জাস্ট আমি যদি এক্সাম্পল দিই, আপনারা সবাই লিনিয়ার রিগ্রেশন করেছেন, রাইট? তো লিনিয়ার রিগ্রেশনে আমি ভেরি ভেরি মানে একেবারে ভেরি মানে নট পপুলার বলবো না, একেবারে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার হচ্ছে আর স্কোয়ার, রাইট? আপনি আর স্কোয়ার নাম শুনেছেন, রাইট? জি ভাই শুনেছি। সো আমি আপনাকে কোশ্চেন করলাম যে আর স্কোয়ার 70% মানে কি? আমার তো এটা মেশিন লার্নিংটা মোটামুটি ভালো, এরকম আর কি, মানে আমার যত কাছাকাছি যাব তত ভালো, মানে 75% অ্যাকুরেসির কাছাকাছি দিচ্ছে বলতে পারি।
So it is a very wrong answer, ঠিক আছে? So আহ তাহলে মিন স্কোয়ার এরর, রাইট? এটা আপনি এটা শিখেছেন, রাইট? সো আমরা তো ট্রাই করব আমাদের মিন স্কোয়ার এরর ইন রিগ্রেশন, কারণ রিগ্রেশন যেহেতু কন্টিনিউয়াস ভ্যালু, রাইট? সেই জন্য হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করতে পারি না, রাইট? কনফিউশন ম্যাট্রিক্স হলে ইজিলি আমরা অ্যাকুরেসি বের করতে পারি, বাট লিনিয়ার রিগ্রেশন যেহেতু এটা কন্টিনিউয়াস প্রেডিকশন করে, তো সেক্ষেত্রে আমরা মিন স্কোয়ার এররটা বের করি, ঠিক আছে? তো আচ্ছা, আমি আর স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, আমরা মিন স্কোয়ার এরর কেন ইউজ করি? বা মিন, সো আমরা যে বেসিক্যালি মিন স্কোয়ার মানে কি? সো আমার যতগুলো মানে এরর আমার আছে তার মেইন তার ভ্যালু অ্যাভারেজ থেকে বের করি। কতটুকু ডেভিয়েশন হচ্ছে, তাই না? যে কতটুকু ডেভিয়েশন হচ্ছে ওটার মিন করে ওটাকে স্কোয়ার ওকে, করি। তো আমরা স্কোয়ারটা কেন ইউজ করি, যে কে বলতে কারণ পারবেন? অনেক সময় দেখা যায় যে মাইনাস আসে, যেটার কারণে আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো মাইনাসটা আমরা নালিফাই করার জন্য আমরা স্কোয়ার করে তারপর ওটাকে আবার রুট করি, রুট মিন স্কোয়ার এরর অনেক রাইট, সো মানে বেসিক্যালি ডিরেক্ট। একটা হতে পারে রাইটলি সাইড, সো যেহেতু আমাদের মাইনাস চলে আসতে পারে, রাইট? তো একটা যদি পজিটিভ এরর হয়, একটা যদি নেগেটিভ এরর হয়, তাহলে দুইটা ক্যান্সেল ইচ আদার, রাইট? সেই জন্য আমরা স্কোয়ারটা ইউজ করি এখানে। আরেকটা হতে পারে যদি ভ্যালু মানে এররটা কম হয়, আর একটা যদি এররটা বেশি হয়, সো স্কোয়ার কি করে সবসময় হায়ার স্কোরকে পেনাল্টি দেয়, রাইট? সো আপনি যদি 2 স্কোয়ার করেন আর আপনি যদি 16 স্কোয়ার করেন, রাইট? সো আপনার যেহেতু ভ্যালুটা কম, সো সেখানে কিন্তু আপনার এক্সপোনেনশিয়ালটা কম হয়, রাইট? আর বেশি বেশি বড় ডেটা হলে তার এক্সপোনেনশিয়াল আপনার ইম্প্যাক্ট অনেক বেশি হয়। তো একটা কারণ হচ্ছে যেটা ভাইয়া বললো, যে একটা নেগেটিভ কে নালিফাই করার জন্য, আর একটা কারণ হচ্ছে আপনার এই যে ইম্প্যাক্ট। সো ইম্প্যাক্ট যেন আমরা ভায়ার এররকে বেশি ইম্প্যাক্ট করি, সেজন্য আমরা সেটাকে স্কোয়ার ইউজ করি, ঠিক আছে? এরকম ডিপে কিন্তু হচ্ছে আপনাকে কোএফিসিয়েন্ট জিজ্ঞেস করবে, এগুলো দিয়ে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝবে। তো আর স্কোয়ার ইজ নট, যেটা সবাই বলছেন আর স্কোয়ার অ্যাকুরেসি, রাইট? আর স্কোয়ার ইজ নট অ্যাকুরেসি, আর স্কোয়ার ইজ দ্য ভ্যারিয়েবিলিটি অফ ইয়োর মডেল, ঠিক আছে? তো আমি খুব সিম্পল ভাষায় যদি বলি, ফর এক্সাম্পল আমার কাছে 5টা ভ্যারিয়েবল আছে, সেই 5টা ভ্যারিয়েবল ইউজ করে হচ্ছে আমি একটা মডেল ক্রিয়েট করলাম, ঠিক আছে? সো আমি এটা মানে হচ্ছে 70% অফ মাই ডেটার যে ভ্যারিয়েবিলিটি আছে সেগুলো এই পাঁচটা ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্লেন করা যায়, আর 30% করা যায় না। তো 30% কোথেকে করা যায়? হয়তো আরো কিছু ডেটা যদি আমার কাছে থাকতো, ফর এক্সাম্পল হচ্ছে আমি আমার ন্যাশনাল স্যালারি আমি প্রেডিকশন করতেছি, সেখানে মেবি আমার আহ, কোন জেলায় কাজ করে এই ভ্যারিয়েবলটা আমার কাছে নাই, ঠিক আছে? এই ভ্যারিয়েবলটা যদি আমি ইনক্লুড করতাম আমার 5টার সাথে একটা, মেবি আমার 75% অফ ভ্যারিয়েবিলিটি আমি প্রকাশ করতে পারতাম, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আমি স্ট্যাটিস্টিক্স এর ভাষায় যদি বলি, the 70% of the variability of your model can be explained by these 5 independent variables, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অফিসিয়াল আপনার এক্সপ্লেনেশন, ঠিক আছে? অ্যাকুরেসি ইজ এ ভেরি রং ওয়ার্ড ফর আর স্কোয়ার, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন আপনাকে কি জিজ্ঞেস করা হবে, ওকে? সো এই জন্যই আমি আবারও ফোকাস করতেছি যে আপনাদেরকে কিন্তু স্ট্যাটিস্টিক্স খুব ভালো করে জানতে হবে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আমি আপনাদের অলরেডি শেয়ার করেছি যে আহ, আহ, আমি প্রতিটা অ্যালগোরিদমস এর জন্য প্রায় 2 থেকে 3 সপ্তাহ সময় নিয়েছিলাম, ওকে? সো সবাই আই থিঙ্ক সবাই ক্লিয়ার, রাইট? দেন হচ্ছে অ্যাডভান্স পাইথন। ওকে, সো বেসিক্যালি আমরা একটু পরে যাবো কিভাবে পোর্টফোলিও তৈরি করব, বাট আপনারা সবাই ট্রাই করবেন, আপনারা যখন পোর্টফোলিও তৈরি করবেন, বা আপনাকে আপনাকে ফর এক্সাম্পল যেটা বললাম, যে আপনাকে যখন পাইথন নিয়ে কোয়েশ্চেন করা হবে, আপনাকে সিনটেক্স হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে না, তো এটা সিনটেক্স কি, ওটা সিনটেক্স কি, রাইট? এই ধরনের কোয়েশ্চেন সাধারণত আপনাকে জিজ্ঞেস করা হয় না ইন্টারভিউ বোর্ড। তো আপনাকে যে ধরনের কোয়েশ্চেন করা হবে সেটা হচ্ছে এরকম, যে আপনাকে কিছু সিনারিও দিবে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে ভেরি বেসিক এক্সাম্পল আমরা অলরেডি করেছি, রাইট? আপনাকে বলা হলো একটা ফোল্ডারে হচ্ছে 10টা এক্সেল ফাইল আছে, 10টা সিএসভি ফাইল আছে, ফর এক্সাম্পল। তো আপনার কাজ হচ্ছে
এই ফোল্ডার থেকে 10টা CSV ফাইল হচ্ছে আপনি অনলি CSV ফাইলটাই ইম্পোর্ট করতে হবে, এক্সেল ফাইলটাকে অ্যাভয়েড করতে হবে। তো আপনি 10টা রিড আন্ডারস্কোর CSV লিখতে পারেন, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, রাইট? আর একটা অ্যাপ্রোচ করতে পারে আপনি হচ্ছে ফর লুপস ইউজ করে CSV ফাইলটাকে ইম্পোর্ট করতে পারেন। সো ফর এক্সাম্পল দুজন যদি দুইটা অ্যান্সার করে, একজন 10টা রিড আন্ডারস্কোর CSV লিখলো আর একজন হচ্ছে ফর লুপস ইউজ করলো, তো অবশ্যই যে ফর লুপস ইউজ করেছে সে তো ভালো মার্কস পাবে, রাইট? সো এই যে সে ফর লুপস ইউজ করেছে, রাইট, আর সে কোনো একটা ফাংশন ইউজ করতেছে, সেই জন্য তাকে অ্যাডভান্স পাইথন জানতে হবে। সে কিন্তু লাইব্রেরিজ এর সিনট্যাক্স ইউজ করে সেটা করতে পারবে না, ঠিক আছে? তার জন্য তার অ্যাডভান্স পাইথন জানতে হবে। সো এই ধরনের কোশ্চেন আনসার করার জন্য ইভেন আপনি যখন পোর্টফোলিও তৈরি করবেন, তখন যখন সে দেখবে যে আপনি অ্যাকচুয়ালি ম্যানুয়ালি ফাংশন তৈরি করতেছেন উইদাউট ইউজিং লাইব্রেরিজ, তখন সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আপনার মধ্যে সে ক্যাপাবিলিটি আছে, যদি ফিউচারে কোনো প্রবলেম আসে আপনি নিজের মতো করে সেটাকে সলভ করতে পারবেন, রাদার দেন সোললি আপনার ইয়ের উপরে, লাইব্রেরিজ এর উপর নির্ভরশীল হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে এইগুলো হচ্ছে স্কিলস অ্যাকচুয়ালি। ওকে, সো এই জন্যই আমাদেরকে একটু অ্যাডভান্স পাইথন শিখতে হবে। ওকে, দেন হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে হবে। সো এখন অনেকেই কোশ্চেন করে, ভাই আমি গুগলস এর সার্টিফিকেট যে কোর্স গুলো আছে, যে গুগলস এর একটা কোর্স আছে, রাইট, ডেটা সায়েন্সে IBM এর একটা কোর্স আছে, সো আমি অনেক সার্টিফিকেট আমার সিভিতে অ্যাড করতেছি। দেন হচ্ছে আমি অলরেডি মাস্টার্স করবো কোন ইউনিভার্সিটিতে। তো করতে পারেন, আমি আপনাদেরকে ডিসকারেজ করতেছি না, বাট এগুলোর থেকে আমার কাছে যেটা মনে হয়, এগুলোর থেকে আপনার যদি ভালো একটা পোর্টফোলিও থাকে, ঠিক আছে, আপনি ওইখানে যে এফোর্ট গুলো দিচ্ছেন, সেই এফোর্ট গুলো যদি হচ্ছে আপনি একটা নিজের একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন সেই এফোর্ট গুলো দিয়ে, তাহলে কিন্তু ইট ইস এটার ওয়েট কিন্তু আরো বেশি ওইগুলোর থেকে, ঠিক আছে? সো পোর্টফোলিও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা যারা হচ্ছে নতুন এই সেক্টরে, তাদের জন্য। কারণ পোর্টফোলিও আপনাকে রিপ্রেজেন্ট করবে, কারণ আপনার যদি প্রিভিয়াস কোনো হচ্ছে এক্সপিরিয়েন্স না থাকে, রাইট, তাহলে কিন্তু হচ্ছে আপনাকে যাচাই করার মতো তার কাছে কিছু নাই। টেকনিক্যাল, ইট ইজ এ টেকনিক্যাল জব, রাইট? এখানে এরকম না যে আপনার কমিউনিকেশন স্কিল থেকে আপনাকে বুঝে ফেলবে যে আপনি আসলে কাজটা করতে পারবেন কিনা, ঠিক আছে? ইটস এ ভেরি টেকনিক্যাল জব। তো এই টেকনিক্যালিটির আপনার যে স্কিলস আছে সেটা বোঝানোর জন্য আপনাকে কিন্তু এই পোর্টফোলিওটা তৈরি করতে হবে, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ হওয়া উচিত। এখানে কার কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, সো এখন কোশ্চেন হচ্ছে যে পোর্টফোলিও তৈরি করা, রাইট? আচ্ছা, আচ্ছা, জাস্ট পোর্টফোলিওতে যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদেরকে এই কাজগুলো আমরা কেন করব, ঠিক আছে, বা কি কাজ করলে হচ্ছে আমাদেরকে আমরা অ্যাট্রাকটিভ আমার হব আমাদের যে ফিউচার এমপ্লয়ার আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, রাইট? আমি যখন ব্র্যাক ব্যাংকে জয়েন করি তখন 2টা পদ খালি ছিল। সেই 2টা পদের মধ্যে হচ্ছে এই 2টা পদের জন্য প্রায় 6,000 জন অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে? তো 6,000 জন থেকে 15 জন হচ্ছে আপনার সিলেক্ট করেছিল HR। তো প্রথম স্ক্রিনিং কিন্তু হচ্ছে HR থেকে হয়, ঠিক আছে? দেন HR থেকে হওয়ার পরে আপনার যে টেকনিক্যাল ম্যানেজার, সেই টেকনিক্যাল ম্যানেজার হচ্ছে আপনার টেকনিক্যাল ইন্টারভিউ নেয়। দেন হয়তো তার কাছ থেকে পার হলে হয়তোবা ম্যানেজমেন্ট লেভেলে যায়, ম্যানেজমেন্ট লেভেলের থেকে ইন্টারভিউ হওয়ার পরে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইয়েটা আসে, ঠিক আছে, অফার লেটারটা আসে। সো এখন কোশ্চেন হচ্ছে যে এই যে প্রথম যে স্ক্রিনিংটা যেটা HR থেকে হয়, সেই HR টু নট রিলেটেড টু আপনার ডেটা সায়েন্স, রাইট? সেই ডেটা সায়েন্স তেমন কিছু বুঝে না। তো সে কি জিনিসগুলো দেখে হচ্ছে সেইগুলো এগুলো স্ক্রিন করে, যে 15টাতে সিলেক্ট করবে সে কোন জিনিসগুলো দেখে, ঠিক আছে? সো সে যে জিনিসটা প্রথম দেখে তার যে একজন পটেনশিয়াল এমপ্লয়ির ভিজিবিলিটি কেমন, ঠিক আছে? ভিজিবিলিটি কিভাবে আমরা দেখতে পারি? ভিজিবিলিটি দেখতে পারি হচ্ছে তার
এঙ্গেজমেন্ট ইন মানে মানে যে কোনো ধরনের প্ল্যাটফর্ম যেখানে সে এঙ্গেজমেন্টটা দেখতে পারে, ঠিক আছে? সেটা জন্য আমার যেহেতু আমরা টেকনিক্যাল পিপল, টেকনিক্যালিটির জন্য আমরা সাধারণত পোর্টফোলিও দেখাই, ঠিক আছে? যে কোনো ধরনের, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি হচ্ছে আহ আহ, মানে ডেটা সায়েন্টিস্ট হন, ডেটা অ্যানালিস্ট হন, যে কোনো কিছু হবে, কিন্তু আমাদের টেকনিক্যালিটি দেখানোর সুযোগ আছে। তো সেই জন্য হচ্ছে আমরা পোর্টফোলিও তৈরি করি, ঠিক আছে? আমরা যে কোনো ধরনের প্ল্যাটফর্মে, গিটহাবের কথা বলছি, গিটহাব তো অনেক বেশি পপুলার, বা যে কোনো ধরনের প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনার যে হচ্ছে জব দিবে সে যেন দেখতে পারে, ঠিক আছে? আপনার প্রজেক্ট গুলো, ঠিক আছে? সেটা হচ্ছে তাদের প্রজেক্ট তৈরি করতে হবে। এটা হচ্ছে আর্টিকেল আপনারা লিখতে পারেন। ডেটা সায়েন্সে হচ্ছে একটা মেইন পার্ট হচ্ছে, বা একটা মেইন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে অনেক কিছু লেখা যায়, রাইট? মানে আমি ফর এক্সাম্পল, আপনারা অনেকগুলো অ্যালগোরিদম শিখেছেন, রাইট? লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, মেবি আপনি, আমরা কথা বলতেছিলাম, রাইট, যেটা হচ্ছে মিন স্কোয়ার এরর, এটা দিয়ে আমরা কি করতে পারি ইন লিনিয়ার রিগ্রেশন, রাইট? আমরা এখানে স্কোয়ার কেন ইউজ করা হচ্ছে, রাইট? এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি কি করতে পারেন, আপনি একটা আর্টিকেল লিখতে পারেন যে কোনো ধরনের প্ল্যাটফর্মে, যেখানে নট নেসেসারিলি যে প্রফেশনাল আর্টিকেল হতে হবে, জাস্ট সিম্পলি আপনি আজকে যা শিখলেন সেটাতে আর্টিকেল লিখতে পারেন। মেইন অবজেক্টিভ কিন্তু হচ্ছে আপনি যে প্রোঅ্যাক্টিভ, ঠিক আছে? সবাই কিন্তু প্রোঅ্যাক্টিভ মানুষকে পছন্দ করে। আপনি যে প্রোঅ্যাক্টিভ, আপনার যে এঙ্গেজমেন্ট আছে, আপনি যে মানে ইন্টারেস্ট আছে শেখার জন্য নতুন কিছু, আহ সেটাই সেখানে প্রকাশ পাওয়াটাই হচ্ছে মেন জিনিস। এটার কিন্তু আর্টিকেল পড়ে বুঝবো না যেটা কি ভালো আর্টিকেল হচ্ছে নাকি খারাপ আর্টিকেল হচ্ছে। সে যতটুকু বুঝবে সেটা হচ্ছে যে আপনি এঙ্গেজমেন্টে আছে, আপনি ইন্টারেস্টেড আছেন এই সেক্টরে, ঠিক আছে? তো এই জন্য আপনারা আর্টিকেল লিখতে পারেন। দেন স্টেক অফ উইথ মাল্টিপল কোশ্চেন করা হয়, রাইট? সেই কোশ্চেন গুলো আপনি সলভ করতে পারেন। দেন কম্পিটিশন করতে পারেন, লিঙ্কডইনে মাল্টিপল কম্পিটিশন আছে, রাইট? সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, বা ক্যাগলে পার্টিসিপেট করতে পারেন। দেন আমি বললাম ডিফারেন্সিয়েট ইউজ, ডিফারেন্সিয়েট করার মতো কিছু যদি আপনারা খুঁজে পান সেটা সেগুলো করতে পারেন। তো এটা হচ্ছে আমরা কেন করি এগুলো, কারণ হচ্ছে আমাদেরকে নিজেদেরকে অ্যাট্রাকটিভ করতে হবে ফর ফিউচার এমপ্লয়, ঠিক আছে? তো এখানে কার কোনো কোশ্চেন আছে? ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা আহ কিভাবে হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, পোর্টফোলিও মানে তো আপনারা বুঝতেছেন, রাইট? পোর্টফোলিও জিনিসটা কি, একটু এক্সপ্লেন করতে পারবেন? বা আমার কাজগুলো যেখানে থাকবে আর কি, লাইক আমার আমি কি কি কাজ করছি একটা ফিল্ডের উপর, ওগুলো যেখানে থাকবে ওটা তো পোর্টফোলিও। না, আমাকে ডেসক্রাইব করবে যে জিনিসটা, আমার তো স্কিল কি, বেসিক্যালি আপনারা, আমার হ্যাঁ, টেকনোলজি যে কি। তো বেসিক্যালি পোর্টফোলিও তেমন কিছুই না, রাইট? পোর্টফোলিও ইজ যে আপনারা অলরেডি প্রতিটা ক্লাসে বা প্রতিটা অ্যালগোরিদম যখন শিখলেন, তখন আপনাদেরকে একটা এক্সাম্পল, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, রাইট? বা একটা প্রজেক্টের কথা বললো, রাইট? যেটা হচ্ছে আপনি আহ একটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম আপনাকে দেওয়া হলো, সেই ক্লাসিফিকেশন প্রবলেমটাকে আপনি একটা প্রজেক্ট হিসেবে করতে পারেন, ঠিক আছে? এখন আহ এটাই, তো আপনি যে আহ, আহ, যে প্রজেক্ট গুলো করছেন সেগুলোই এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিও, ঠিক আছে? এখন এখন ভাইয়ের বলছে যে আমি এখানে এই প্রবলেমটাকে, আপনাকে কি প্রবলেম দেওয়া হলো, আপনাকে দেওয়া হলো ক্লাসিফিকেশন প্রবলেম, এবং ডেটা বললো আপনার যে কোনো ডেটা আপনি চুজ করতে পারেন। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা সাজেশন দিব। সো ভাইয়া বললো যে আমি টাইটানিকের ডেটাটা চুজ করছি, ঠিক আছে? সো এই যে আপনারা প্রজেক্ট করতেছেন, এটাই কিন্তু আপনারা গিটহাবে আপলোড করতে পারেন অ্যাজ এ পোর্টফোলিও, ঠিক আছে? আপনাদের পোর্টফোলিও হিসেবে। তো এখানে আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে এই যে টাইটানিক ডেটা আর যে কোনো আদার যে কোনো পপুলার ডেটা লাইক আইরিশ ডেটা, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্টকে শেখাই, যে এই ডেটাগুলো ইউজ করে আপনাদের শেখানো হচ্ছে, রাইট? এই এই ডেটাগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন আপনারা, যেহেতু আপনাদের একটা প্রজেক্টসই করতেছেন, আপনাদের সময় দিতে হবে, আপনারা মোর কমপ্লেক্স ডেটা নিয়ে সেটা করেন, ঠিক আছে? সো কারণ এই ডেটাগুলো দিয়ে যদি আপনি কোনো প্রবলেম একটা প্রসেস করেন বা পোর্টফোলিও তৈরি করেন,
সবাই দেখলেই বুঝবে যে অ্যাকচুয়ালি এটা দেখার মতো না, কজ এই ডেটাগুলো দিয়ে এত সব এক্সাম্পল পাবেন ইন অনলাইন বা যেখানেই বলেন, সবাই কিন্তু এই ডেটাগুলোতে ইউজ করে। সো আপনি যতই ট্রাই করেন না কেন, নতুন কিছু এই ডেটাগুলো থেকে বের করতে পারবেন না, সবই অলরেডি প্রকাশিত, রাইট? সো এই জন্য হচ্ছে আমি বলবো যে, যেহেতু অলরেডি আপনারা প্রজেক্ট করতেছেনই, আপনারা একটা ভালো ডেটা ইউজ করেন, কমপ্লেক্স ডেটা ইউজ করেন, বড় ডেটা ইউজ করেন। ঠিক আছে, বড় ডেটা ইউজ করলে আপনি বুঝবেন যে কমপ্লেক্সিটি গুলো কোথায় অ্যারাইজ হয়। ঠিক আছে, সো সো এটা হচ্ছে আমার এক নম্বর সাজেশন পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে। পপুলার ডেটা গুলো আপনি ইউজ করবেন না। এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা হচ্ছে এই এই ডেটা গুলো কোথায় পাবেন? কি কারো কারো কি কোনো আইডিয়া আছে ডেটা গুলো কোথা থেকে পাওয়া যায়? নর্মালি তো ক্যাগল, তারপর ওই দিন হাগিস ফেস বলছিল, হাগিস রাইট। সো ফেস, তারপর বিভিন্ন আপনারা কি রিসার্চ সেন্টারে। জি জি, আপনারা কি ক্যাগেলের ডেটা গুলো দেখেছেন কেউ, বা সেগুলো নিয়ে কাজ করা ট্রাই করেছেন? আমি দেখেছি। একটা করছি, ইঞ্জিন প্লেন নিয়ে করছিলাম। ওকে, তো ক্যাগলে আপনারা যে ডেটা গুলো পাবেন, সেটা ডেটা গুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এখন ডেটা। ঠিক আছে, সো সেগুলি ভেরি কমপ্লিকেটেড, একেবারে র ডেটা, মানে আমরা আমরা ইন্ডাস্ট্রিতে যে ডেটা গুলো ইউজ করি, ঠিক আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। সো একটা ভালো প্রজেক্ট, আচ্ছা আপনার আমাদের জন্য কি লাগবে, রাইট? আমাদের জন্য কিন্তু শুধু একটা জিনিসই লাগবে, একটা জিনিস হচ্ছে ডেটা। যে ডেটা যদি আমার থাকে, আমরা আমাদের স্কিল ইউজ করে আমরা মাল্টিপল জিনিস করতে পারি। ঠিক আছে, সো এই ডেটাটাই হচ্ছে আপনি ক্যাগল থেকে পাবেন। অসংখ্য ডেটা আছে, ইন্ডাস্ট্রি লেভেলের ডেটা আছে, কমপ্লেক্সিটি অনেক আছে ডেটাগুলোর মধ্যে। আপনাকে অনেক সময় দিতে হবে ইন এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস করার জন্য। ঠিক আছে, তো আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যখন প্রশ্ন তৈরি করবেন যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস আমরা যখন করি, কেন করি? করি হচ্ছে যে ডেটাটাকে বোঝার জন্য। সেই ডেটাকে আমরা কেন বুঝি? কারণ হচ্ছে আমরা আমাদের এফিশিয়েন্ট মডেল কি হবে সেটা বোঝার জন্য। ঠিক আছে, তো অনেকেই করে যে, আমি দেখি যে আহ একসাথে সবগুলো মেশিন লার্নিং রান করে। ঠিক আছে, রান করানোর পরে হচ্ছে যেটা যেটা সব থেকে ভালো রেজাল্ট দিচ্ছে সেটাই হচ্ছে চুজ করে। কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে এই সুযোগটা আপনার না থাকতে পারে, কজ ডেটা যদি অনেক বড় হয়, তাহলে সবগুলো মডেল রান করার জন্য আপনার অনেক সময় লাগবে। ঠিক আছে, সো সেই সময়টা হয়তো আপনার থাকবে না, রাইট? তো সেটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমেই বুঝতে হবে যে আমি ডেটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিসের মাধ্যমে কোন ডেটাগুলো, কোন মডেলগুলো আমি এখানে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমার যদি আউটলায়ার থাকে, রাইট? আউটলায়ার থাকলে অবশ্যই আমি লিনিয়ার রিগ্রেশন ইউজ করবো না, কারণ লিনিয়ার রিগ্রেশন ইজ ভেরি সেন্সিটিভ টু আউটলায়ার, রাইট? তো সেক্ষেত্রে আমাকে প্রথমে আউটলায়ার ট্রিটমেন্ট করতে হবে। আউটলায়ার ট্রিটমেন্ট করে হচ্ছে আমাকে জেন হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে হবে যদি ইউজ করতে চাই। অর আমি ডিসিশন বেসড অ্যালগোরিদমস ইউজ করতে পারি, কারণ ডিসিশন বেসড অ্যালগোরিদমস লেস সেন্সিটিভ টু আউটলায়ার, রাইট? আচ্ছা, আমাকে এটা ভেরি ভেরি পপুলার ইন্টারভিউ কোশ্চেন। আউটলায়ার দেখার জন্য সাধারণত আমরা কোন চার্ট ইউজ করি? ভিজুয়ালাইজেশন চার্ট কি বলতে পারবেন? বক্স প্লট, তারপর ভায়োলেন্ট প্লট, এগুলো না? ওকে, রাইট। সো বক্স প্লট, এক ভায়োলেন্ট প্লট কিন্তু অ্যাকচুয়ালি আপনি আউটলায়ারের ক্ষেত্রে দেখতে পারেন না, রাইট? নট ভায়োলেন্ট প্লট, হচ্ছে বক্স প্লট। বক্স প্লটের মাধ্যমে হচ্ছে আমরা আউটলায়ার গুলো দেখতে পারি। ঠিক আছে, কোনো কোনো আউটলায়ার আছে কিনা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হয় যে আপনি ভায়োলেন্ট প্লটের কথা যদি বলছেন, যে ভায়োলেন্ট প্লটেও মিনিমাম ভ্যালু দেখা যায়, ম্যাক্সিমাম ভ্যালু দেখা যায়, আর বক্স প্লটেও কিন্তু মিনিমাম ভ্যালু দেখা যায়, ম্যাক্সিমাম ভ্যালু দেখা যায়, রাইট? জি। সো কিন্তু এই দুইটার মধ্যে আপনি যদি খেয়াল করেন, আহ এই দুইটার মধ্যে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম যে ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এই ডিফারেন্ট হওয়ার কারণ কি? ভায়োলেন্ট হলো আউটলেয়ার সহ হিসাব করে, আর বক্স প্লটে সেটা হিসাব করে না। রাইট, সো বেসিক্যালি ভেরি 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 গুড। সো আপনার মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। সো বক্স প্লটে কি করা হয়? বক্স প্লটে অ্যাকচুয়ালি আপনার যে আউটলেয়ার বাদ দিয়ে আপনাকে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া হয়,
আর ভায়োলিন ফ্লুটে অ্যাকচুয়াল মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া হয়, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হবে ইন ইন্টারভিউতে আপনার অ্যাকচুয়াল কোর নলেজটাকে যাচাই করার জন্য, ঠিক আছে? সো ঠিক আছে, আমি আমাদের পোর্টফোলিওতে চলে আসি। সো যেটা বলছি সেটা হচ্ছে পোর্টফোলিও ইজ নাথিং বাট আপনারা যেটা অলরেডি করতেছেন, রাইট, যে প্রজেক্ট গুলো করতেছেন সেটা। সো সেটা করার জন্য আমি জাস্ট কয়েকটা সাজেশন দিয়েছি, সেটা হচ্ছে এক, আপনাকে একটা ভালো ডেটা ইউজ করতে হবে, যে ডেটার মধ্যে কমপ্লেক্সিটি আছে, যেটা একটু বড় ডেটা, যে ডেটা গুলোর মধ্যে আউটলেয়ার আছে, অনেক ডিমেনশন আছে, আপনাকে ডিমেনশন রিডিউস করতে হতে পারে, আপনাকে স্কেল করা হতে পারে, ঠিক আছে? তো আমরা স্কেল কেন করি, এটা আরেক ধরনের কোশ্চেন। তো কোন কোন ক্ষেত্রে আমাদের স্কেলিং করতে হয়, কি বলতে পারবেন? স্কেলিং হলো একটা হলো যদি কোনো থাকে মানে লাইক ব্যাড গুড হাই লো এরকম কিছু একটা থাকে, ওটার জন্য একটা স্কেলিং করে। ওয়ান ইজ হট স্টক স্কেলিং। তারপর আরেকটা হলো যদি আমাদের ডিফারেন্স গুলো ডাটার মধ্যে ডিফারেন্স গুলো অনেক বড় বড় হয়, তখন আমরা স্কেলিং গুলো ছোট করে ফেলি ডিফারেন্সটা। তা এগুলো বেশিরভাগ আচ্ছা, করা সো লাগে হলো ওই মানে বুঝতে ক্লাসিক পারছি। ইয়ার জন্য, রিগ্রেশনের জন্য। আহ তো বেসিক্যালি আপনি প্রথম যেটা বলছেন, আমি আমি যদি বুঝে থাকি সেটা হচ্ছে গুড ব্যাড, সেটা আপনাকে হয়তো বা গুড ব্যাড কে অনেক অ্যালগরিদমস আছে এই যে অনেক নিউমেরিক ভ্যালু প্রসেস করতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি যেটা করেন সেটা হচ্ছে গুড ব্যাড কে 0 1 এ রূপান্তরিত করেন, রাইট? নিউমেরিক রূপান্তরিত করেন। ইট ইজ নট অ্যাকচুয়ালি স্কেলিং, ইট ইজ অ্যাকচুয়ালি লেভেলিং, রাইট? স্কেলিং হচ্ছে আপনার, হ্যাঁ, স্কেলিং হচ্ছে আপনার আহ আহ সবচেয়ে মানে স্কেলিং মানে কি, স্কেলিং মানে হচ্ছে স্কেলের মধ্যে নিয়ে আসা কিছু, রাইট? বেসিক্যালি আপনার একটা আপনার এইজ এইজ সবসময় 0 থেকে 100-র মধ্যে হবে, রাইট? মোটামুটি আমরা যদি ধরি, তো এইজ হচ্ছে আপনার 100-র মধ্যে আছে, আর স্যালারি 1000-এর মধ্যে আছে, রাইট? 100 and 1000 অনেক বেশি ডিফারেন্স দুইটার মধ্যে, রাইট? একেবারে কোনো স্কেল নাই, একেবারে স্যালারি প্রায় 1 লাখ 50 লাখ হতে পারে, ঠিক আছে? আর এইজ সবসময় 100-র মধ্যে থাকবে। তো এই যে ডিফারেন্স, এটা কেন হয়? কারণ হচ্ছে আমরা সাধারণত ডিস্টেন্স বেসড অ্যালগোরিদমস যেগুলো আছে, এই ডিস্টেন্স বেসড অ্যালগোরিদমস এর জন্য আমরা হচ্ছে এই এত বড় ডিফারেন্স থাকলে আমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে স্কেলের মধ্যে নিয়ে আসি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, একটা নর্মালাইজেশন, রাইট? সো এই দুটা ইউজ করে হচ্ছে আমরা এটাকে স্কেলের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে? তো আপনাকে তাহলে কোশ্চেন করা হবে, এই ধরনের কোশ্চেন আপনি এভাবে আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো যেটা বলছিলাম, সো এটার মধ্যে কমপ্লেক্সিটি আছে, যেটার মধ্যে অনেক ডিমেনশন আছে, যেটা হচ্ছে আপনারা আহ এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে চুজ করবেন যে অ্যাকচুয়ালি কোন মডেলটা আমার এক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? দেন হচ্ছে আপনি সেই পার্টিকুলার মডেল দিয়ে হচ্ছে সেটাকে সলভ করবেন, ঠিক আছে? আহ সো আপনারা ক্রস ভ্যালিডেশন করবেন, দেন হচ্ছে মানে যত কিছু আপনারা শিখলেন, ঠিক আছে, সবগুলো দিয়েই একটা ভালো আহ একটা মডেল প্রজেক্ট তৈরি করবেন। তো এখানে আমি প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আপনারা ট্রাই করবেন যে আহ নিজেরা কোনো ফাংশন তৈরি করার জন্য, আপনারা যখন প্রজেক্ট গুলো তৈরি করবেন, তো নিজেরা যখন ফাংশন তৈরি করবেন তখন বুঝবে যে অ্যাকচুয়ালি আপনার যে ব্যাস আন্ডারস্ট্যান্ডিংটা গুড ইন পাইথন, ঠিক আছে? আপনি জাস্ট সোললি আপনি জাস্ট প্যাকেজের উপর নির্ভরশীল না। সো বিশেষ করে প্যাকেজ 100%-এর মধ্যে হয়তো 95% আপনি প্যাকেজ দিয়ে করতে পারবেন, 5%-এর ক্ষেত্রে আপনি প্যাকেজ দিয়ে পারবেন না। সেক্ষেত্রে আপনি এই 5% সলভ করতে পারবেন কিনা সেটা দেখানোর জন্য আপনাকে কিন্তু এই মানে ম্যানুয়াল ফাংশনস আপনি ক্রিয়েট করে হতে পারে। সেই জন্যই আপনি সেভাবে হচ্ছে সেখানে অ্যাপ্লাই করে ট্রাই করবেন। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে মানে এটা ভাই কাইন্ড অফ হলো কি, মানে আমি চাইলে লাইব্রেরি বা অন্য কোনো কিছুতে করতে পারি, কিন্তু ইচ্ছে করে জোর করে আমি ফাংশন ইউজ করবো যেন বোঝা যায়, তাই তো? হ্যাঁ, রাইট। সো বেসিক্যালি আপনি এখানে দেখাচ্ছেন আপনি স্কিলসটা, রাইট? তো জি আপনি যত সুন্দর করে আপনি দেখাতে পারেন, আপনি হয়তো বা প্যাকেজ দিয়ে করতে পারতেছেন, বাট আপনি একটু দেখাতে চাচ্ছেন যে আমি এগুলো পারি, ঠিক আছে? এটা জাস্ট তো আমাদের মানে আমরা মার্কেটিং করতেছি বাকিদেরকে, ঠিক আছে? এটা তেমন না যে আপনাকে এই 1 ঘন্টার মধ্যে কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে আর তোমার প্যাকেজ দিয়ে করেন, কারণ ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে, রাইট? তো সেটা হচ্ছে আমাদের আমরা একটু মার্কেটিং করতেছি, so আমরা যে পারি যতভাবে দেখানো যায় আমরা সেটা দেখাবো, ঠিক আছে?
সো আরেকটা জিনিস হচ্ছে কখনই এই আপনার অনলাইন থেকে কোড কপি করবেন না। So, একজন এক্সপিরিয়েন্স পিপল সে যখন আপনার কোড দেখে সে বুঝে ফেলে যে অ্যাকচুয়ালি এই কোডটা অ্যাকচুয়ালি আপনি নিজে করেছেন নাকি অনলাইন থেকে হচ্ছে আপনি কপি পেস্ট করে মারতেছেন, ঠিক আছে? সো এইটা আছে। আর একটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আপনারা হচ্ছে আহ, যখন টপিকস চুজ করবেন প্রজেক্টস এর জন্য, তখন হচ্ছে আপনারা ট্রাই করবেন সেম ইন্ডাস্ট্রির টপিক নিয়ে আপনারা কাজ করবেন না, আপনার মাল্টিপল ইন্ডাস্ট্রির টপিক নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি আজকে একটা প্রজেক্ট ক্রিয়েট করলেন হচ্ছে ব্যাংকিং রিলেটেড স্কোর কার্ড, হচ্ছে উইচ ইজ আপনার কাস্টমার এই যে ক্লাসিফিকেশন প্রবলেম, রাইট? কাস্টমার লোন পাওয়ার যোগ্য কি, ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্য কি যোগ্য না, সেটা তুমি প্রেডিকশন করলেন, আপনি একটা প্রজেক্ট করলেন এটা নিয়ে। তো নেক্সট যখন আপনি প্রজেক্ট করবেন, আপনি ব্যাংক থেকে একটু বাইরে যাবেন, ব্যাংক থেকে বের হয়ে আপনি দেখবেন হচ্ছে অন্য কোনো ইন্ডাস্ট্রি। ফর এক্সাম্পল, আমি মার্কেটিং এর কথা বলছি এখন। মার্কেটিং এ হচ্ছে কাস্টমার চার্ন ডেটা, রাইট? কাস্টমার চার্ন করছে কিনা সেটা নিয়ে আপনি একটা প্রজেক্ট করতে পারেন, ঠিক আছে? সো আপনি যদি মাল্টিপল ইন্ডাস্ট্রি প্রজেক্ট করেন তাহলে আপনি মাল্টিপল ইন্ডাস্ট্রি টার্গেট করতে পারবেন, ঠিক আছে? তো এখন কোশ্চেন হচ্ছে, আমি যে কোশ্চেনটা হচ্ছে সবাই করে যে, ঠিক আছে আমি বুঝলাম যে আহ, আপনি ভালো মেশিন লার্নিং এ কাজ করেছেন, আপনি ভালো জানেন, স্ট্যাটিস্টিক্স পাইথন জানেন, বাট আপনি কখন ব্যাংকে কাজ করেননি, ঠিক আছে? তো আপনি যে ব্যাংকে কাজ করেননি, তা আমরা কিভাবে শিওর হব যে আপনি আপনার এখানে আসলে আপনি আহ ভালো কাজ করতে পারবেন, রাইট? সো বেসিক্যালি ডোমেন নলেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রবলেম সলভ করবেন সেই প্রবলেম সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিভাবে সলভ করবেন? সো এখন এই কোশ্চেনটাকে অ্যান্সার করার জন্য আপনার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আপনি বলবেন প্রথম আপনার স্ট্রং পয়েন্ট কি হবে। সো আপনি এইভাবে অ্যান্সারটা করবেন, এটা হচ্ছে তো যে কোনো ধরনের ডেটা রিলেটেড প্রবলেম, রাইট, সলভ করার জন্য বা মেশিন লার্নিং রান করার জন্য আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে টেকনিক্যাল হচ্ছে পাইথন লাগবে, রাইট? সেকেন্ড হচ্ছে আপনার মেশিন লার্নিং অ্যালগরিদমস লাগবে, আপনার স্ট্যাটিস্টিক্স লাগবে, রাইট? সো অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আমার এই বিষয়গুলো নিয়ে একেবারেই ভালো আইডিয়া আছে, কারণ আমি অনেক বছর এখানে কাজ করতেছি বা স্টাডি করতেছি। সো আই এম ভেরি গুড ইন পাইথন। The Python is same in everywhere, right? ব্যাংকিং এ যেভাবে ইউজ হয়, মার্কেটিং এ সেভাবে ইউজ হয়। মেশিন লার্নিং অ্যালগোরিদমস, সো মার্কেটিং এর জন্য আপনি ফর্মুলা চেঞ্জ হয়ে যাচ্ছে না, রাইট? আর ব্যাংকিং এর জন্য ফর্মুলা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ফর্মুলা সেম আছে, আর ডিজাইন হয়তো ডিফারেন্ট, এই জন্য হচ্ছে একটু পণ্ডিত হয় ডিজাইনগত দিক থেকে, বাট থিওরি ইজ সেম অ্যাক্রস অল ইন্ডাস্ট্রি, রাইট? সো ইউ হ্যাভ knowledge in Python, you have knowledge in statistics, you have knowledge in machine learning algorithms, right? So আপনার core skills is already in with you, right? এখন কোশ্চেন হচ্ছে ডোমেন নলেজ, যে এই ডোমেন নলেজটা আপনি কিভাবে অ্যান্সার করবেন? এই ডোমেন নলেজটাকে অ্যান্সার করার জন্য আপনাকে কিন্তু এই পোর্টফোলিওটা আপনার লাগবে। তো আপনি এভাবে অ্যান্সার করবেন, যদিও আমি হচ্ছে কখনো ব্যাংকে কাজ করিনি, বাট ব্যাংকিং সম্পর্কে আমার অনেক ইন্টারেস্ট আছে, আমি সবসময় ব্যাংকিং নিয়ে কাজ করার আগ্রহ ছিল। এই জন্য হচ্ছে আমি আমার যে পোর্টফোলিও গুলো আপনি দেখবেন, এই পোর্টফোলিওর মধ্যে আমি অনেক ব্যাংকিং প্রবলেমস নিয়ে কাজ করেছি। সেই প্রবলেমস গুলো নিয়ে কাজ করার সময় আমি অনেক ধরনের ব্যাংকিং রিলেটেড যে থিওরি গুলো আছে সেগুলো আমি মোটামুটি শিখতে পেরেছি, শেখা ট্রাই করেছি, এবং সেগুলোই আমরা প্রবলেম সলভ করেছি উইথ মাই স্ট্যাটিস্টিক্যাল পাইথন এবং মেশিন লার্নিং নলেজ, ঠিক আছে? তো আপনাকে যদি কোশ্চেন করা হয় যে আপনি তো কখনোই ব্যাংকে বা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কখন কাজ করেননি, তো আমরা কিভাবে শিওর হবো যে আপনি ভালো কাজ করতে পারবেন? সো আপনি কোশ্চেনটা অ্যান্সার করবেন এইভাবে, আমি যেটা বললাম, রাইট? সো এই ডোমেন রিলেটেড প্রবলেম যদি আপনাকে সলভ করতে হয়, আপনাকে পোর্টফোলিও দিয়ে সেটা করতে হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এটা কিন্তু ভেরি ভেরি কমন কোশ্চেন। আপনি কখনোই তো ব্যাংকে কাজ করেননি, কখনোই তো এই ফর এক্সাম্পল আমি মার্কেটিং এ কাজ করেননি, তো আমরা কিভাবে শিওর হবো যে আপনি ভালো কাজ করতে পারবেন? এটা একেবারে ভেরি ভেরি কমন কোশ্চেন। এই কমন কোশ্চেন থেকে যদি আপনাকে অ্যাভয়েড করতে হয় তাহলে হচ্ছে আপনাকে পোর্টফোলিও দিয়ে সেটা করতে হবে। ওকে, কেন কার কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, সো আমি যদি সামারি করি পোর্টফোলিওতে, সেটা হচ্ছে আপনারা হচ্ছে এক হচ্ছে মাল্টিপল ইন্ডাস্ট্রি প্রবলেম নিয়ে কাজ করবেন। সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে
পপুলার মেশিন লার্নিং অ্যালগরিদম ডেটাগুলো নিয়ে কাজ করবেন না, আপনি কাজ করবেন হচ্ছে একটু বড় ডেটা, একটু কমপ্লেক্স ডেটা, ঠিক আছে। ক্যাগল ইজ ভেরি ভেরি গুড সোর্স, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার কোথাও তাকাতে হবে না, ক্যাগল ইটসেলফ ইজ এ ভেরি, মানে যেখানে আপনি সবকিছু পাবেন, ইন্ডাস্ট্রি ওয়াইজও আপনি ডেটা পাবেন সেখানে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে আপনি সবসময় ট্রাই করবেন যে পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে আপনার পার্সোনাল ইয়ে পার্সোনাল হচ্ছে ম্যানুয়াল ফাংশনস লুপস এগুলো ইউজ করে সলভ করার জন্য মেবি আপনি নিজের একটা লাইব্রেরি ক্রিয়েট করতে পারেন, নিজের একটা মডিউল ক্রিয়েট করতে পারেন, রাইট। সেই ওই মডিউলটাকে বারবার কল করে আপনি প্রবলেমটা সলভ করতে পারেন। ওকে, এই যে আপনি স্কিলস গুলো দেখানোই হচ্ছে মেইন টার্গেট। ওকে, সো এই তিনটা মাথায় রেখে হচ্ছে আপনারা আপনাদের পোর্টফোলিও তৈরি করতে পারেন। অলরেডি কিন্তু আপনাদের, আমি আপনাদের যতদূর শুনলাম, আপনাদের 2টা প্রজেক্ট আছে, রাইট। সেই 2টা প্রজেক্ট দিয়েই কিন্তু আপনারা শুরু করতে পারেন। তো আপনাদেরকে যেহেতু হচ্ছে নিজের মতো করে ডেটা চুজ করতে বলেছে, আপনারা যে নিজের মতো করে ডেটা চুজ করলেন, দেন এখন থেকেই কিন্তু এই কোর্সের মধ্যে থেকেই কিন্তু হচ্ছে আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন, ঠিক আছে। এগুলো তো জমা দিয়ে দিছে, জমা দিলে কি হয়েছে, আপনি ওই এই জিনিসটাই হচ্ছে আপনি আপডেট করুন। গিটহাবে আপলোড করে দিবেন। ওকে, ঠিক আছে। এই আপনাদের অলরেডি সিভি নিয়ে আপনাদের পরবর্তী ক্লাস আছে, রাইট। সিভি নিয়ে আমি খুব বেশি ডিসকাস করবো না, যদি সিভি নিয়ে আপনাদের অলরেডি আরেকজন ক্লাস নিবে, সো হি ইজ মোর ইকুইপড, রাইট। সে সবসময় সে যেটা সিভি নিয়ে কাজ করেছে, সেখান থেকে আপনারা আরো ভালো ইনসাইট পাবেন। বাট অ্যাজ এ ডেটা সায়েন্টিস্টের পার্সপেক্টিভে আমি জাস্ট সিম্পলি বলি, যেটা বললাম, এইচআর কিন্তু অনেক মানে ওনাদের কাছে একটা সিভি দেখার জন্য প্রায় 10-15 সেকেন্ড সময় থাকে, ঠিক আছে। সো আপনি সবসময় ট্রাই করবেন যে আপনার সিভিটা যত কম পেজে লেখা যায়, বাট কম পেজ মানে হচ্ছে ইনফরমেশন মিস করবেন তা কিন্তু না। ইনফরমেশন যত মানে যত কম পেজে যত বেশি ইনফরমেশন লেখা যায়, সেভাবেই আপনাদেরকে সিভি ডিজাইন করতে হবে। তো আমি প্রথমে বলছিলাম যে আমাদের পোর্টফোলিও, রাইট। এই পোর্টফোলিও আপনি ফর এক্সাম্পল আজকে ব্যাংকে কাজ করলেন, ব্যাংকে হচ্ছে অ্যাপ্লাই করলেন। সো আপনি যখন পোর্টফোলিও বলবেন, পোর্টফোলিও হচ্ছে ব্যাংকিং রিলেটেড আপনি যে প্রজেক্ট গুলো করেছেন সেগুলো আগে থাকবে, ডিটেলসে থাকবে। আর বাকি প্রজেক্ট গুলো হচ্ছে আপনি সামারি লেভেলে বলতে পারেন, ঠিক আছে। দেন আপনি মার্কেটিং এ গেলেন, মার্কেটিং এ প্রজেক্ট গুলো আগে থাকবে, দেন আর বাকি প্রজেক্ট গুলো হচ্ছে সামারি লেভেলে বলতে পারেন। তো এইভাবে কিন্তু হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনার কিন্তু হচ্ছে এই প্রজেক্ট গুলো হচ্ছে এই যে উপন্নীত হবে, ঠিক আছে। সো একটা একটা ইন্ডাস্ট্রির জন্য আপনাকে একটা সিভি বানাতে হবে, ঠিক আছে। দেন আপনার যে কি কি থাকা দরকার সিভিতে, অ্যাজ এ আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, সেটা হচ্ছে আপনি স্কিলস, আপনি কোন টুলসে আপনার স্কিলস আছে সেটা হচ্ছে দিবেন, এক। আর সেকেন্ড হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। তো এখানে এক্সপিরিয়েন্স এখন যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যারা হচ্ছে ফ্রেশার্স, তারা তো তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে যে অ্যাকচুয়ালি সরাসরি ডেটা নিয়ে কাজ করে না, বাট অন্য ইন্ডাস্ট্রিতে আছে, সেখান থেকে ডেটাতে মুভ করতে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে সিম্পলি আপনি জাস্ট আপনার বর্তমানে কি কাজ করতেছেন সেটা না লিখে আপনি ভাবে লিখতে হবে, সেটা হচ্ছে যে আপনার বর্তমানে যে কাজ করতেছেন সেই কাজ, মানে আমরা যে যে ধরনের কাজই করি প্রতি কাজে কিন্তু কোনো না কোনো ডেটা জেনারেট হয়, রাইট। তো সেখান থেকে সে হয়তোবা আপনার এই ফিল্ডটা হচ্ছে ডেটা সায়েন্স ডোমেনের বাইরে, বাট এই কাজটা হচ্ছে আপনি আহ কিভাবে এই ডেটাগুলো ইউজ করে কিভাবে ইনরিচ করেছেন সেই ধরনের কিছু গল্প কিন্তু এখানে আপনাকে বলতে হবে, ঠিক আছে। সো মেবি হচ্ছে আপনি কখনো ডেটা নিয়ে কাজ করেননি, বাট আপনার হচ্ছে এই ডেটাগুলো থেকে আপনি কিছু কাজ করেছেন, আপনি ডেটাগুলো যেগুলো জেনারেট হচ্ছে সেখান থেকে কিছু কানেকশন আপনাকে বানাতে হবে, ঠিক আছে। আপনি যদি সিম্পলি বলেন যে আমি আমি জাস্ট মুভ করতে যাচ্ছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই ডেটা নিয়ে আমার অনলি একাডেমিক এক্সপিরিয়েন্স আছে, বাট প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই, এটা বললে কিন্তু আপনার প্রবাবিলিটি অনেক কমে যাবে। তো সেটা থেকে বাড়ানোর উপায় হচ্ছে আপনি বর্তমানে যে কাজ করতেছেন সেই কাজ কোনোভাবেই ডিজিটাল সায়েন্সের সাথে রিলেট করা যায় কিনা সেটা আপনাকে এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি সিভিটা ডিজাইন করেন, আই হোপ আপনার একটা ভালো প্রবাবিলিটি থাকবে যে আপনাদের
ইয়ে হয়, ঠিক আছে? এখানে আপনারা আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন, রাইট? কার কোনো কোশ্চেন এখানে? ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, so আমি জাস্ট ইন্টারভিউতে যাই। ইন্টারভিউতে সাধারণত এই পার্টটা হচ্ছে কিভাবে কি ধরনের কোশ্চেন করা হয় ইন্টারভিউতে, সেটা আমরা আজকে আলোচনা করবো, যাতে আমরা আপনার অফ গার্ড না হন, ঠিক আছে? তো আমি যদি হচ্ছে আহ বলি যে আপনাদের কোশ্চেন কোনখান থেকে হতে পারে, সেটা হচ্ছে পাইথন অবশ্যই, যেহেতু পাইথন হচ্ছে আপনাদের টেকনিক্যাল টুলস, পাইথন থেকে কোশ্চেন করা হবে। এসকিউএল, রাইট? এসকিউএল হচ্ছে আপনি যেটা বললাম, এসকিউএল ইজ মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যেটা সায়েন্টিস্ট হন, ডেটা অ্যানালিস্ট হন, ডেটা ইঞ্জিনিয়ার হন, মানে এই ডেটা ডোমেনে হচ্ছে এসকিউএল হচ্ছে আপনি এসকিউএল হচ্ছে মাস্ট ফর এভরিওয়ান। সো আপনাকে এসকিউএল নিয়ে আপনাকে কোশ্চেন করা হবেই। দেন যদি আপনার টুলস, ওদের প্রাইমারি টুলস আর হয় তাহলে আর নিয়ে কোশ্চেন করবেন। দেন স্ট্যাটিস্টিক্স। তো আমি যেটা বললাম, সব থেকে বেশি কোশ্চেন করা হবে স্ট্যাটিস্টিক্স নিয়ে, দেন মেবি এসকিউএল নিয়ে, দেন হচ্ছে পাইথন নিয়ে, ঠিক আছে? পাইথন নিয়ে যেটা বললাম সেটা হচ্ছে পাইথন নিয়ে থেকে সিনট্যাক্স জিজ্ঞেস করবে না, আপনাকে কিছু ইউজ কেস দিবে, সেই ইউজ কেসটা আপনাকে সলভ করতে হবে। ওকে, ওকে। সো আমাদের প্রথম যে কোশ্চেন, মানে যে কোশ্চেনটা আমরা সবসময় অ্যাভয়েড করি বা অনেকেই জানে না যে এই ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি ইন্টারভিউতে করে এটা সায়েন্সে, সেটা হচ্ছে বিহেভিয়ারাল ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে? সো এই বিহেভিয়ারাল ইন্টারভিউ কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা যদি হচ্ছে আপনি মনে করেন যে এই কোশ্চেন গুলো কেন করা হয়, এই কোশ্চেন গুলো করা হয় কারণ আমাদের এই ডেটা সায়েন্স ডোমেইন বা এই ডেটা সায়েন্স আমরা যে কাজগুলো করি, ইট ইজ কিন্তু হাইলি কোলাবোরেটিভ, রাইট? কোলাবোরেশন করে এটা করতে হয়। হাইলি টিম, লাইক টিম, আপনি টিমের সাথে কিভাবে কাজ করেন, রাইট? মানে টেকনিক্যাল স্কিলস অবশ্যই আমাদের ভেরি ইম্পর্টেন্ট, বা একই সাথে কিন্তু হচ্ছে আমাদেরকে আহ, আমাদের যে সফট স্কিলস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টিকুলার জব রোলের ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনি যা বুঝতে পারতেছেন, সেই বোঝাটা আপনি আপনার পার্টিকুলার স্টেক হোল্ডারকে বুঝতে পারতেছেন কিনা, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে এই বিহেভিয়ারাল কোশ্চেনটা করা হয়। তো এই কোশ্চেন গুলো কেমন কেমন করা হয় সেটা আমি আপনাকে so আপনি যদি গুগলে সার্চ করেন বা চ্যাট জিপিটি সার্চ করেন যে বিহেভিয়ারাল কোশ্চেন ইন ডেটা সায়েন্স, আপনি মাল্টিপল কোশ্চেন পাবেন। তো সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? বাট আমি যেটা একটা নিয়ে একটা হচ্ছে এক্সাম্পল দিব, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি প্রথম কোশ্চেনটা নিয়ে হচ্ছে আহ আপনার যদি ইয়ে করি, সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট এ টাইম ইউ এনকাউন্টার্ড এ ডিসএগ্রিমেন্ট উইদিন ইউর ডেটা সায়েন্স টিম while working on a project, what steps did you take to resolve the conflict? So আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন একটা প্রজেক্ট তৈরি করতেছেন, তখন যদি কোনো ডিসএগ্রিমেন্ট হয় আপনার স্টেক হোল্ডারের সাথে, তখন আপনি কিভাবে হচ্ছে সেইটাকে রিজলভ করেছেন। সেটা এরকম হতে পারে আপনাকে অলরেডি একটা ইউজ কেস দিয়ে দিয়েছে, সেই ইউজ কেস থেকে হচ্ছে আপনি এই প্রবলেমটাকে সলভ করতেছেন, অর আপনাকে বলবে যে এই কোশ্চেনটাই করা হবে, দেন আপনি আপনার মতো করে এক্সাম্পল দিয়ে সেটাকে বলবেন, ঠিক আছে? তো এখন এখন কি কি বলতে পারবেন যে এই কোশ্চেনটা অ্যান্সার কিভাবে আপনি দিতে পারবেন? সো আপনি সো আচ্ছা, আপনাদের কি এই কোর্সে কোনো ছিল যে আপনারা টিম হিসেবে কাজ কোনো প্রজেক্ট করেছেন? আই আই আমার কাছে মনে হয় আপনারা তো নাকি সিঙ্গেলি আপনারা সবসময় করে আসতেছেন, সিঙ্গেলই ভাই, গ্রুপ তো হয় না। রাইট? সো গ্রুপ, সো আচ্ছা, ঠিক আছে, নো ইস্যুস। সো মানে আমরা যখন কাজ করবো ইন্ডাস্ট্রিতে, রাইট, তখন তো গ্রুপ ওয়াইজই করতে হবে, আমাদের স্টেক হোল্ডার মাল্টিপল থাকবে। সো আহ এরকম কেউ আছেন যে এই কোশ্চেন আনসার করতে পারবেন? যে তো বেসিক্যালি আপনি স্টেক হোল্ডারের সাথে আপনার একটা ডিসএগ্রিমেন্ট হলো, যে ডিসএগ্রিমেন্টের কারণে আপনারা সামনে আগাতে পারতেছেন না, সেক্ষেত্রে এই ডিসএগ্রিমেন্ট রিজলভ করার জন্য আপনারা কি করতেছেন, এবার কি করবেন? এটা একটা মনে করেন কম্পারিজন করতে পারি যে কেন ডিসএগ্রি হচ্ছে, মানে প্রস এন্ড কজ গুলো আনতে পারি, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক গুলো আনতে পারি। তো ওইটা দিয়ে লাস্টে আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে কারটা বেশি লজিক্যাল কথা, বা ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারি এই ব্যাপার, যে উনি ইস্যু দেখাচ্ছেন, আমার এই পজিটিভ ইস্যু দেখাবো।
মানে পজিটিভ নেগেটিভ এটা কম্পারিজন করতে পারি। রাইট, সো বেসিক্যালি আমি যদি আমি যদি আহ, একটু রিভিউ করি, আপনি যে অ্যান্সারটা করলেন ইজ এ ভেরি ভেরি জেনারেল স্টেটমেন্ট, ঠিক আছে? এইসব এরকম করে জেনারেল স্টেটমেন্ট দিয়ে কিন্তু জব পাওয়াটা মুশকিল, তো আপনাকে প্রিসাইজ হতে হবে, ঠিক আছে? এবং একটা এক্সাম্পল আনতে হবে, ঠিক আছে? সো এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই প্রবলেম গুলোকে বলতে হবে। সো আমি একটা ইউজ কেস দিই আপনাদেরকে, দেন দেখি আপনারা আসলে করতে পারেন কিনা। আমি যদি ব্যাংকে কাজ করি, ব্যাংকের এক্সাম্পল দিই। সো ব্যাংকে সাধারণত আমি হাই লেভেলে বলতেছি, দুইটা টিম থাকে। একটা টিম হচ্ছে ক্রেডিট, আর একটা টিম হচ্ছে বিজনেস, রাইট? তো ক্রেডিটের কাজ কি? বিজনেসের কাজ কি? বিজনেসের কাজ হচ্ছে সেই কাস্টমারকে নিয়ে আসা, লোন পাওয়ার জন্য বা ক্রেডিট কার্ড পাওয়ার জন্য সেই কাস্টমার খুঁজে বের করে দেন অ্যাপ্লাই করায়, ঠিক আছে? সো আর ক্রেডিটের কাজ কি? তো বিজনেস যে কাস্টমার গুলোকে আনলো ফর লোন ফর ক্রেডিট কার্ড, সেই কাস্টমার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি লোন নিয়ে ইয়ে করতে পারবে কিনা, লোন পরিশোধ করতে পারবে কিনা সেটা যাচাই করে, রাইট? এখানে দেখেন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি? সো আমি যদি এখন ফর এক্সাম্পল একটা বিজনেস একটা কাস্টমার নিয়ে আসলো, আমি যদি বলি যে সেই কাস্টমারটা অ্যাকচুয়ালি লোন পাওয়ার যোগ্য না, আমি ডিক্লাইন করে দিলাম, তাহলে কিন্তু যে বিজনেস যে এত কষ্ট করলো, সে বাসায় গিয়ে কাস্টমারকে কনভিন্স করলো লোন পাওয়ার জন্য, দেন সে অ্যাপ্লিকেশন করালো, এত কষ্ট সে বৃথা গেল, রাইট? সো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিটুইন ক্রেডিট এবং বিজনেস। ওকে, এখন ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমস ক্রিয়েট করলেন, যেটা হচ্ছে আপনার কাস্টমার আন্ডার রাইটিং, উইচ ইজ কাস্টমার লোন পাবে কি পাবে না সেটা হচ্ছে প্রেডিকশন করে। So, এখন প্রেডিকশন করার পর একটা মেশিন লার্নিং দাঁড় করানোর পর দেখা গেল যে 100টা কাস্টমারের মধ্যে আমার এই মেশিন লার্নিং অ্যালগোরিদমসটা 90টা কাস্টমার সিলেক্ট করতেছে, আর 10টা কাস্টমারকে রিজেক্ট করতেছে, ঠিক আছে? তার মানে 90% ও অ্যাকসেপ্ট করতেছে, 10% রিজেক্ট করতেছে। এই 10% নিয়ে আপনার বিজনেসের সাথে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? বিজনেস বলতেছে না, আমার 10% ইজ ভেরি হাই নাম্বার, ঠিক আছে? 10% ইজ ভেরি হাই নাম্বার, আমি এটা অ্যাকসেপ্ট করবো না। আর ক্রিয়েট বলতেছে যে আমার মডেল থেকে আমি দেখতে পাচ্ছি এই 90%ই অ্যাকচুয়ালি গুড কাস্টমার, প্রবাবিলিটি অফ ডিফল্ট অনেক কম, বাট এই 10%-এর মধ্যে প্রবাবিলিটি অফ ডিফল্ট অনেক বেশি, ঠিক আছে? তো আমার আমার ব্যাংকে করতে দিতে পারে সেক্ষেত্রে। তো এই যে একটা কনফ্লিক্ট, ক্রেডিট বলতেছে যে না আমার এটাই লাগবে, আর বিজনেস ও বলতেছে না আমি এটা মানবো না। ইটস ভেরি 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 কনফ্লিক্ট ইন্টারেস্ট, রাইট? তো এইটা প্রবলেমটা দেখা গেল, তো এই প্রবলেমের কারণে দেখা গেল যে আপনার এই প্রসেসটাই আর আগাচ্ছে না, লাইভ হচ্ছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এটা হচ্ছে আপনার ইউজ কেস। ধরেন আপনাকে ইন্টারভিউতে এই প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া হলো। এখন এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনাকে বলা হলো যে এখন আপনি কি স্টেপস নেবেন এটা রিজলভ করার জন্য। পারবো না ভাই, এটা কি করতে হবে যদি বলে দিতে। ঠিক আছে, তো আমি বলে দিই। সো বেসিক্যালি সো সো আমি জাস্ট এই বিহেভিয়ারাল কোশ্চেনটা আমি এখানে রাখার মানে হচ্ছে, তো আপনারা সবাই দেখবেন যে পাইথন নিয়ে স্টাডি করতেছে, স্ট্রেস নিয়ে স্টাডি করতেছে, রাইট? বাট এই 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 কোশ্চেন গুলো হচ্ছে তারা অ্যাভয়েড করে ফেলে, বাট তারা জানে না যে ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে আপনাদেরকে দুটো ক্লাস দেওয়া হচ্ছে যে কি ধরনের কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি ইন্টারভিউ বোর্ড। এই জন্যই হচ্ছে আমাদের ক্লাসটা করা। তো একটা পার্ট থাকবে যে বিহেভিয়ারাল কোশ্চেন, সাধারণত 2 থেকে 3টা কোশ্চেন করা হয় এই বিহেভিয়ারাল কোশ্চেন নিয়ে। তো আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা এই পার্টটা ভালোভাবে অ্যান্সার করি। এই পার্টটা দিয়ে আহ, আপনি যে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স, আপনি যে অ্যাকচুয়ালি কনফিডেন্স, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে প্রকাশ পায়। সো এই প্রবলেমটা এই প্রবলেমটা হচ্ছে যদি হচ্ছে আমি এক্সপ্লেন করি, 1 মিনিট, আমি জাস্ট আমার নেটওয়ার্কের সমস্যা করতেছে, আমি আমার ভিডিওটা অফ করে রাখছি।
তো ঠিক আছে, তো আমি যদি এক্সপ্লেন করতে চাই, সো আমার প্রবলেম স্টেটমেন্টটা কি? প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে আমার ক্রেডিট, আমার 90% কাস্টমার আমার মডেলটা অ্যাকসেপ্ট করতেছে, 10% হচ্ছে রিজেক্ট করতেছে। এই 10% রিজেকশন নিয়েই হচ্ছে আমার বিজনেসের সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, ঠিক আছে? তো এখন এটাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে দেখেন বিজনেসের ইয়ে কি, অবজেক্টিভ কি? বিজনেস অবজেক্টিভ হচ্ছে তার পোর্টফোলিও বাড়াতে হবে, রাইট? যত বেশি লোন বাড়াতে পারে। আর ক্রেডিটের অবজেক্টিভ কি? যে আমি যত বেশি আমার লস কমাতে পারি, রাইট? সো একটা কাস্টমার যদি লোন পরিশোধ করতে না পারে, ইট ইজ লস টু দ্য ব্যাংক। তো তার প্রধান অবজেক্টিভ হচ্ছে ব্যাংকের লস কমানো, আর আর বিজনেসের অবজেক্টিভ হচ্ছে ব্যাংকের পোর্টফোলিও বাড়ানো, ঠিক আছে? আপাতত দৃষ্টিতে মনে হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, রাইট? ক্রেডিট এবং বিজনেস, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। বাট অ্যাকচুয়ালি আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, সবাই কিন্তু ব্যাংকের জন্য কাজ করতেছে। তো একজন কাজ করতেছে হচ্ছে লস কমানোর জন্য, আর একজন কাজ করতেছে হচ্ছে ব্যাংকের পোর্টফোলিও বাড়ানোর জন্য, ঠিক আছে? মানে তার মানে রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে, রাইট? তো এখন আমি যদি তাকে প্রপোজাল দিই যে আমি আমার মডেল থেকে দেখতে পারতেছি এই 90%, এই 90টা কাস্টমার খুবই ভালো কাস্টমার, তাদের প্রবাবিলিটি অফ ডিফল্ট অনেক কম, ঠিক আছে? আমি যেটা করব, এই 10টা কাস্টমার আমি যে রিজেক্ট করলাম, সেই 10টা কাস্টমার রিজেকশনের ফলে আমার যে পোর্টফোলিও কমে গেছে, বা আমার যে লোন, যে পরিমাণ লোন আমি দিতে পারিনি, সেই পরিমাণ লোন যদি হচ্ছে আমি আমার যে আন্ডাররাইটিংটা শিথিল করে ফেলে এই এই 10টা কাস্টমারের আমার যে লস হলো, সেই লসটা যদি আমি এই 90টা কাস্টমারের মাথায় দিয়ে ফেলি। ফর এক্সাম্পল, একটা কাস্টমার হচ্ছে 1 লাখ টাকা, ওর মানে ওর ইয়ে অনুযায়ী 1 লাখ টাকা লোন পেতো, তাকে আমি এখন 2 লাখ টাকা লোন দিচ্ছি এই 90টা কাস্টমারের মধ্যে, রাইট? তো এরকম করে আমি লোনের পরিমাণ বাড়াতে পারি। তো লোনের পরিমাণ বাড়াতে পারি, তাহলে কি হবে? এই 10টা কাস্টমারকে লোন রিজেকশন করার ফলে আমার যে লস হলো, সেই লসটা কিন্তু আমার অ্যাকচুয়ালি হচ্ছে না। তো আমার 100টা কাস্টমারের যদি আমার 1 লাখ টাকা পোর্টফোলিও হয়, 90টা কাস্টমারের ক্ষেত্রেও কিন্তু 1 লাখ টাকা পোর্টফোলিও হচ্ছে, রাইট? কারণ হচ্ছে আমার এই লসটা আমি এই 90টা কাস্টমারকে স্প্রেড করে ফেলতেছি। কারণ আমি দেখতেছি যে 90টা কাস্টমার অ্যাকচুয়ালি যে মানে তাদের হিস্টোরি ভালো, তাদেরকে একটু বেশি লোন দিলেও তারা ডিফল্ট করবে না, ঠিক আছে? তার মানে একই সাথে কি হলো, আমার পোর্টফোলিও ঠিক থাকলো, একই সাথে হচ্ছে আমার ইয়েও ঠিক থাকলো, আমার আমার রিস্কও কমে গেল, রাইট? তো এইভাবেই কিন্তু হচ্ছে আমরা একটা উইন উইন সিচুয়েশন যেতে পারি, ঠিক আছে? কারণ আহ, আমাদের যে কোনো ধরনের প্রজেক্ট, রাইট? সব ধরনের প্রজেক্টে কিন্তু জিরো সাম গেম খেললে কিন্তু হবে না, আমাদের কিন্তু উইন উইন সিচুয়েশনে যেতে হবে যে কোনো ধরনের প্রজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ আমাদের এই ডোমেনটা কিন্তু অ্যাকচুয়ালি মাল্টি ডিসিপ্লিনারি ডোমেন। তো আপনি একটা প্রজেক্ট করবেন বা একটা মেশিন লার্নিং তৈরি করবেন, ওইটা কিন্তু আপনি অনলি ইউজ করবেন না, আপনার সাথে কিন্তু অনেকে ইউজ করবে। তাদের কিন্তু ডিফারেন্ট কনফিডেন্স থাকতে পারে, ঠিক আছে? তো এই জন্য অ্যাকচুয়ালি আপনাদের এই ধরনের কোশ্চেন করা হয়। কারণ এই ধরনের যদি প্রবলেম আপনি ফেস করেন, আপনি কিভাবে সেটাকে ইয়ে করতে পারেন, সেটাই হচ্ছে তারা দেখে, ঠিক আছে? সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন, রাইট? আমি কিভাবে বলা ট্রাই করতেছি। তো সাধারণত যেটা হয় যে ইউজ কেস, এই পার্টিকুলার এক্সাম্পল, এই পার্টিকুলার কোশ্চেন গুলোর ক্ষেত্রে আপনাকে ইউজ কেস দেয় না। এই পার্টিকুলার এক্সাম্পল গুলো হচ্ছে আপনি এক্সপ্লেন করবেন আপনার একটা এক্সাম্পলের মাধ্যমে। সো এই আপনারা যদি গুগলে সার্চ করেন যে মাল্টিপল কোশ্চেন দেখবেন, বিহেভিয়ারাল কোশ্চেন ইন ডেটা সায়েন্স, দেন আপনারা হচ্ছে নিজের মতো করে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এক্সাম্পল ক্রিয়েট করে প্র্যাকটিস করে দেন আপনারা সেটা বলতে পারেন, ঠিক আছে? সো আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আপনাকে ইউজ কেস দিবে, দেন ইউজ কেস থেকে আপনাকে সেটাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? বাট এর মিনিংটা তো বুঝতে পারতেছেন, রাইট? মানে আন্ডারলার্নিংটা কোথায়, মানে আপনাকে উইন উইন সিচুয়েশনে যাওয়ার জন্য আপনাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে করতে হয়। ক্লিয়ার, রাইট? আর কোনো কোশ্চেন? না না। ওকে, সো এখন আসেন স্ট্যাটিস্টিক্যাল কোশ্চেন নিয়ে, ঠিক আছে? তো যেটা বললাম যে অনেকে মনে করতে পারেন যে আমি সবগুলো অ্যালগরিদম শিখে ফেলছি, রাইট? আমি পাইথন একটা লাইন দিয়ে একটা অ্যালগরিদম স্ক্রিপ্ট করতে পারি। ইট ইজ নট অ্যাকচুয়ালি আপনি স্কিলস,
রাইট? আপনি যে একেবারেই সব শিখে ফেলছেন তা কিন্তু না, কিন্তু আরো ডিপে যেতে হবে আপনাকে শেখার জন্য। তো সেই জন্য হচ্ছে আপনাদেরকে আমি যেটা বললাম যে আমি প্রতিটা অ্যালগোরিদম হচ্ছে একটা একটা করে 2-3 সপ্তাহ সময় নিয়েছিলাম, দেন সেটা একটু পুরো A to Z হচ্ছে আমি শিখিয়েছি। সো ফর এক্সাম্পল, আপনাকে কোশ্চেন করা হোয়াট ইজ মাল্টিকর্নালিটি? মাল্টিকর্নালিটি প্রবলেম কি বলতে পারবেন? এই কোশ্চেনটা আমি পেয়েছিলাম, এই কোশ্চেনটা আমি কোথায় পেয়েছিলাম? এই কোশ্চেনটা করা হয়েছিল গ্রামীণ ফোনে, আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, গ্রামীণ ফোনে আমাকে এই কোশ্চেনটা করেছিল। নট কোশ্চেন করেছিল আমার একটা, প্রথমে তো হচ্ছে ইয়া হয়, রিটেন হয়, রিটেন এই কোশ্চেনটা আসছিল। ওকে, সো মাল্টিকুলারিটি হচ্ছে, আপনি দেখে নেবেন, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি এখন শেখার ভাই কিছু এটা নাই। একটু তো মাল্টিকলিনিয়ারিটি এটা একটু এক্সপ্লেইন করে একটু ই করে দিন। এটা মানে আমি পড়ছি বাট মনে নেই এই মুহূর্তে, মানে স্ট্যাটিস্টিক্সেই পড়ছি অনেকদিন আগে, তো এটা একটু যদি বলে দেন। শিওর। জি। সো মাল্টিকুলারিটি প্রবলেম হচ্ছে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস গুলো আছে, রাইট? সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর মধ্যে যদি কোনো হাই কোরিলেশন থাকে, ঠিক আছে, তাহলে যেটা হয়, হাই কোরিলেশন থাকলে যেটা হয়, আপনার অ্যালগোরিদমস এর মধ্যে বায়াসনেস ক্রিয়েট হয়। আমি যদি এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমরা সবাই জানি, রাইট? বেসিক স্যালারি এবং গ্রস স্যালারি, আপনারা সবাই যারা কাজ করতে অলরেডি জব করতেছেন তারা বুঝবেন, রাইট? তো বেসিক স্যালারি এবং গ্রস স্যালারির মধ্যে একটা সম্পর্ক আছে। তো বেসিক স্যালারি বাড়লে কিন্তু গ্রসও বাড়ে, বেসিক কমলে গ্রসও কমে, রাইট? সাধারণত 50% আপনাকে বেসিক দেওয়া হয় গ্রসের, ঠিক আছে? তো আপনার ফর এক্সাম্পল একটা ডেটার মধ্যে দুইটাই আছে, একটা হচ্ছে বেসিক স্যালারি আর একটা গ্রস স্যালারি, ঠিক আছে? তো এখন আপনি যেটা দুইটাই হচ্ছে, তার মানে এই এই বেসিক স্যালারি এবং গ্রস স্যালারি হাই কোরিলেটেড, রাইট? কারণ যদি বেসিক বাড়লেও গ্রস বাড়ে, বেসিক কমলে গ্রস কমে, তার মানে দুইটা ভ্যারিয়েবলস কিন্তু অ্যাকচুয়ালি হাইলি কোরিলেটেড একটা দুইটা ভ্যারিয়েবলস। এখন এইটার ফলে যেটা হবে, আপনারা অনেকগুলো অ্যালগরিদম দেখেছেন, রাইট? ইম্পর্টেন্স, ভ্যারিয়েবল ইম্পর্টেন্স, ঠিক আছে? তো এখন আপনি যখন দেখবেন ইম্পর্টেন্স, দেখবে কোনো ভ্যারিয়েবল, কোনো অ্যালগরিদম, তখন দেখবেন যে স্যালারি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? বিশেষ করে আমি যে ব্যাংকিং পার্সপেক্টিভের কথা বলি, বাট তখন দেখবেন যে অ্যাকচুয়ালি যে ইম্পর্টেন্সটা অনেক কম। কারণ কি? কারণ হচ্ছে যে ইম্পর্টেন্সটা পাওয়ার কথা ছিল, যদি একটা ভ্যারিয়েবল থাকতো, যে ইম্পর্টেন্সটা পাওয়ার কথা ছিল সেই ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি ভাগ হয়ে গেছে। কারণ হচ্ছে ওই বেসিক স্যালারির যে ইনফরমেশনটা দিচ্ছে, গ্রস স্যালারি সেই ইনফরমেশনটা দিচ্ছে, তো সেই ইনফরমেশনটা যেহেতু হাইলি কোরিলেটেড, সেজন্য ইম্পর্টেন্সটা অনেক কমে গেছে, ঠিক আছে, দুটার মধ্যে। সো এই জন্য হচ্ছে এই এই প্রবলেমটা ক্রিয়েট হয় যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস গুলোর মধ্যে হাইলি কোরিলেশন থাকে, তাহলে সেইটা আপনার অ্যালগরিদমস এর মধ্যে বায়াসনেস ক্রিয়েট হয়, ঠিক আছে? সো তো মডেল নয়েজ ক্রিয়েট হয়। সো এই মডেল প্রবলেমটাকে সলভ করতে, হ্যাঁ। তাহলে মডেলের ক্ষেত্রে আমি যখন ই করবো এরকম মানে মাল্টিকলিনিয়ারিটি এরকম ভ্যারিয়েবল যদি দুইটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের বেস্ট মানে একটা চুজ করে মডেলিং করতে হবে? মাল্টিপল জিনিস মাল্টিপল করতে পারেন, রাইট? সো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, রাইট? অনেক অ্যালগরিদম, রাইট? রিচ রিগ্রেশন, ল্যাসার রিগ্রেশন, দেন আপনার হচ্ছে আপনি যখন পিসিও করেন, তখন তারা হচ্ছে এই ডিমেনশন রিডাকশন করে, রাইট? সো মাল্টিপল ভাবে সেটা করতে পারেন। সো আপনার আপনার কোয়েশ্চেন আনসারটা হচ্ছে ইয়েস, যদি হাইলি কোরিলেটেড হয় তাহলে আমরা যে কোনো একটাকে চুজ করব, সিম্পলি আপনি একটাকে ম্যানুয়ালি ডিলিট করতে পারেন। ইয়েস, ঠিক আছে। দেন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, পি ভ্যালিউ, ঠিক আছে? পি ভ্যালিউ এটা মানে হার্ট অফ স্ট্যাটিস্টিক্স। যে কোনো ধরনের মডেলস এর ক্ষেত্রে পি ভ্যালু ইজ এ হার্ট অফ স্ট্যাটিস্টিক্স। আপনারা দেখতে যদি কোশ্চেন করি পি ভ্যালু মানে কি, আপনারা কি বলতে পারবেন না? কি বলতে পারবেন? মানে পড়াইছিলেন ভাই, ইন্টার, ভুলে গেছি। রাইট? সো এই জন্যই বললাম স্ট্যাটিস্টিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 60% অফ দ্য কোশ্চেন আপনাকে স্ট্যাটিস্টিক্স করবে, সেটার মানে ইয়াটাতে এটা বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য অনেক অনেক বেশি প্রিপারেশন নিতে হবে আমাদেরকে স্ট্যাটিস্টিক্স নিয়ে। সো আমি জাস্ট একটা জিনিস বলি, সো যে কোনো ধরনের কোর্স, ওস্তাদ হোক বা অন্য যে কোনো কিছু হোক, যে কোনো ধরনের কোর্স কিন্তু সাধারণত বেশি ফোকাসড হয় হচ্ছে টেকনিক্যাল বিষয়ের উপরে। কারণ স্টুডেন্টরা বেশি টেকনিক্যাল বিষয় নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ
থিওরিটিক্যাল অলওয়েজ কঠিন, রাইট? সো থিওরিটিক্যাল নিয়ে বোঝাতে গেলে অনেকেই ইন্টারেস্ট হারায় ফেলে, অনেকে হচ্ছে শিখতে চায় না। তো এই জন্য অ্যাকচুয়ালি সব ধরনের কোর্স অ্যাকচুয়ালি ডিজাইন করা হচ্ছে টেকনিক্যাল ফোকাস, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি আপনার রিয়েল লাইফে কিন্তু টেকনিক্যাল ইজ নট, অবশ্যই ইম্পর্টেন্ট, বলছি না ইম্পর্টেন্ট না, বাট লেস ইম্পর্টেন্ট দেন থিওরিটিক্যাল। কারণ আপনি আপনি যে চিন্তা করবেন যে এখন আমি কি করব, সেই চিন্তাটা অ্যাকচুয়ালি আপনি থিওরিটিক্যাল নলেজ থেকে আসবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে থিওরিটিক্যাল জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ভালো করে শিখতে হবে। আপনার প্রতিটা অ্যালগোরিদমস হচ্ছে 1 মাস করে সময় নেন বা 2 সপ্তাহ করে সময় নেন, যার যার ক্যাপাসিটি অনুযায়ী। দেন হচ্ছে সেগুলোকে আপনাকে ইয়ে করতে হবে, ওকে? তো আই হোপ মোটামুটি আমি সবগুলো নিয়ে আর ডিসকাস করতেছি না, এগুলো আপনারা দেখে নেবেন। এই কোশ্চেন গুলো সবগুলো কোশ্চেনই মানে আরো অনেক ধরনের কোশ্চেন আছে, বাট এই কোশ্চেন গুলো আমি আমার প্রায় 5-6টা মতো ইন্টারভিউ দিয়েছি ডেটা সায়েন্স, এই কোশ্চেন গুলো আমি পেয়েছি, ঠিক আছে? সেই কোশ্চেন গুলো আমি আপনাদের এখানে দিয়েছি, ঠিক আছে? সো আই হোপ আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে আমি এই মানে এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনি যদি এখানে খেয়াল করেন না, কিন্তু পাইথনের কোনো কোশ্চেন এখানে আনিনি, রাইট? পাইথনের কোশ্চেন আপনারা গুগলে অনেক দেখতে পারবেন। দেন আমি জানি আপনারা সবসময় পাইথন ফোকাস থাকবেন, তো আপনি যে কোনো ইন্টারভিউতে দিতে যাবেন আপনারা মোটামুটি পাইথনের উপরে বেশি ফোকাস থাকবেন, এই জন্য হচ্ছে আমি আনিনি। সো সবাই যেটা মিস করে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর আর একটা হচ্ছে বিহেভিয়ারাল কোশ্চেন, এই দুইটা অনেকে মিস করে, ঠিক আছে? তো এই দুইটাকে হচ্ছে আমি প্রাধান্য দেওয়ার জন্যই আমি এই স্লাইডে এই দুটাকে আনছি, ঠিক আছে? তো এই দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এ জব। আমাদের এখন থেকেই এই জিনিসটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো ওকে, কার কোনো কোশ্চেন এখানে? না ভাই। বুঝছি। আমি যদি রিসোর্সের কথা বলি, সো অবশ্যই রিসোর্স তো অনলাইনে অনেক আছে, রাইট? সো বুকস, আপনারা আমি দুইটা বুকস এর কথা বলছি। সো এই দুটো বুকস হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমি যখন ওই যেটা বললাম যে প্রতি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রতি মাসে হচ্ছে আমি একটা করে চুজ করতাম অ্যালগরিদম, সেই অনুযায়ী স্টাডি করতাম। তো থিওরিটিক্যাল নলেজ জানার জন্য আপনাকে কিন্তু অনলাইনে অবশ্যই রিসোর্স আছে, বাট অনলাইনে মানে ছড়ানো ছিটানো, ঠিক আছে? সেটা হচ্ছে খুঁজে বের করা অনেক কঠিন। সো থিওরিটিক্যাল পড়তে হলে কিন্তু আপনার বই লাগবে। আর আমি যে দুইটা বইয়ের কথা বললাম সেই দুটো বই বিশেষত্ব হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদেরকে ডিজাইন করেই বানানো হয়েছে। সো যারা স্ট্যাটিস্টিক্স ভেরি ভেরি টাফ সাবজেক্ট, ঠিক আছে? যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে তাদের যে ল্যাঙ্গুয়েজ, আর আমরা যারা কম্পিউটার অনেক ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করি, ফর এক্সাম্পল আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, অনেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে আসছে, অনেকে অন্য ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ঠিক আছে? তাদের জন্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ গুলো অনেক কঠিন হতে পারে, মানে আমরা যদি অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স এর কথা বলি, ঠিক আছে? তো সেই অনুযায়ী কিন্তু তারা এই ডেটা গুলো এই বইগুলো ডিজাইন করে হচ্ছে যাতে হচ্ছে নন স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করে তারা ইজিলি বুঝতে পারে, ঠিক আছে? তো এই জন্য এই বইটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা হয়তো দেখতে পারেন। আর ইউটিউব চ্যানেলে হচ্ছে একটা চ্যানেল আছে স্ট্যান কোয়েস্ট জস স্টারমার, এই চ্যানেলটা কি ফলো করেন বা কেউ কি অলরেডি দেখেছেন? না ভাই। না। সো এই চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে? সো এই চ্যানেলটা খুব ভালোভাবে ডিপলি আপনাদেরকে এই ইউটিউবের এই যে স্ট্যাটিস্টিক্স যে বেসিক ইয়েগুলো আছে, আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, খুব ভালো করে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই চ্যানেলটা আপনি ফলো করবেন। এই চ্যানেলটা ফলো করলে আপনি প্রায় 60 to 70% ইন্টারভিউ কোশ্চেন আপনি এই চ্যানেলটা ফলো করলেই আপনি দিতে পারবেন, এটা মোটামুটি আমি বলতে পারি, ঠিক আছে? 30%-এর জন্য তবে আপনাকে আরো বেশি বই টই পড়তে হবে। সো এই চ্যানেলটা সবাই ফলো করবেন ফর স্ট্যাটিস্টিক্স। আর আহ, আপনি যদি পাইথনে একটু হাই লেভেলে আহ, শিখতে চান, লাইক কিভাবে কমপ্লেক্স ইয়ে করতে হয়, ফাংশন ক্রিয়েট করতে হয়, লুপস ক্রিয়েট করতে হয়, নেস্টেড লুপস, এগুলোর জন্য হচ্ছে আমি মানে এই সবগুলো রিসোর্স কিন্তু হচ্ছে আমি ইউজ করেছি, এই জন্য সেই ফিডব্যাকটা আমি আপনাদের দিচ্ছি। ইউটিউবিতে একটা কমপ্লিট পাইথন প্রো বুট ক্যাম্প আছে, সেটা আপনারা সেখানে এনরোল হতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে রিসোর্স। সো মোটামুটি এই রিসোর্স গুলো আপনারা ফলো করতে পারেন, ওকে? সো আমরা মোটামুটি শেষ, হ্যাঁ? যদি হচ্ছে just একটা জিনিস আমি বলি, তো এখানে অলরেডি 3 জন আছে, তো আপনাদের কাদের কাদের হচ্ছে লিঙ্কডইন নাই?
লিঙ্কডইন কি সবার আছে? ভাই আমার আছে। আছে ভাইয়া। সো আপনাদের যাদের হচ্ছে লিঙ্কডইন নাই, আপনাদের কিন্তু অবশ্যই এন্ড অবশ্যই আপনাদেরকে লিঙ্কডইন হচ্ছে মানে আপনাদেরকে মানে ভালো ভালো লিঙ্কডইন থাকতে হবে। লাইক আপনি লিঙ্কডইন হচ্ছে 10 বছর আগে করে রাখলেন, ভালো রাখলেন, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? লিঙ্কডইনে কিন্তু হচ্ছে ওয়ান টাইপ অফ পোর্টফোলিও বর্তমান সময়ে, ঠিক আছে? কারণ লিঙ্কডইনে হচ্ছে আপনি মাল্টিপল, যেটা বললাম, আর্টিকেল লিখতে পারেন, আপনি হচ্ছে এঙ্গেজমেন্ট থাকতে পারে বিভিন্ন গ্রুপে, ডেটা সায়েন্স গ্রুপে, রাইট? দেন হচ্ছে আপনি জব খুঁজতে পারেন। এখন কিন্তু বিশেষ করে স্টার্ট আপ যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু বিডি জবসে জব সার্কুলার দেয় না, ঠিক আছে? তারা কিন্তু অ্যাকচুয়ালি এখন লিঙ্কডইনে দেখেন, বিডি জবসে কিন্তু টাকা লাগে জব সার্কুলার সার্কুলার করতে, বাট লিঙ্কডইনে কিন্তু টাকা লাগে না। সেজন্য হচ্ছে আপনার লিঙ্কডইনে কিন্তু হচ্ছে ভেরি ভেরি রিসোর্সফুল একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জব সার্চ করতে পারবেন, ঠিক আছে? আর লিঙ্কডইন হচ্ছে এখন আপনার আপনার যে এইচআর আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এখন লিঙ্কডইনে এমপ্লয় খুঁজে, ঠিক আছে? তারা খুঁজে বের করে তাদেরকে আপনাকে আপনাকে মেসেজ দিবে, আপনি ইন্টারেস্টেড হন, দেন হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? সো আমি আমি যদি এক কথা সামারি লেভেলে বলি, লিঙ্কডইন অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নেটওয়ার্কিং করতে পারেন, আপনি নেটওয়ার্কিং বাড়াতে পারেন, ঠিক আছে? সো যাদের হচ্ছে লিঙ্কডইন নাই, ভেরি ভেরি ক্রুশাল যে আপনার লিঙ্কডইনটাকে তৈরি করার এবং ভালো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করেন, ঠিক আছে? দেন রেফারেন্স, ফর এক্সাম্পল আপনি আমার রেফারেন্স দিতে পারেন, আপনি যে কোনো জবের ক্ষেত্রে, রাইট? রেফারেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনবিডি জবস আমরা সবাই আমরা জানি পপুলার একটা প্ল্যাটফর্ম জব করার জন্য। ওকে, আপনাদেরকে অলরেডি ওস্তাদে মেবি আপনাদেরকে একটা জব খোঁজার জন্য বা জবের জন্য একটা আলাদা ক্লাস থাকবে, আলাদা একটা আপনাদেরকে টুলস দিতে পারে। আপনারা অলরেডি গ্রুপে আছেন, রাইট? গ্রুপে মেবি আপনাদেরকে টাইম টু টাইম হচ্ছে বিভিন্ন ধরনের সার্কুলার দেওয়া হয় আহ, যে কোম্পানিগুলো থেকে, সেখানে হচ্ছে আপনারা সেখানে দেখতে পারেন। ওকে, সো এই থিঙ্ক আমরা হচ্ছে আমার এই পর্যন্ত ক্লাস ছিল। আমাদের অলরেডি 4 মিনিট সময় আছে। সো এই আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাকে দিতে পারেন, যে কোনো কোশ্চেন থেকে আমাকে আস্ক করতে পারেন। কোনো কোশ্চেন বা আহ, কোনো কনফিউশন? ফর এক্সাম্পল একটা ভাই জিজ্ঞেস করেছিল, রাইট? সো যে ভাইটা জিজ্ঞেস করেছিল যে আমি অলরেডি 2টা প্রসেস করেছি, 2টা প্রসেস করবো, আমি টাইটানিক এটা চুজ করছি, আমি আপনাদেরকে বলবো টাইটানিক এটা চুজ করেন না, আপনার একটা ভালো ডেটা ক্যাকল থেকে একটা ভালো ডেটা চুজ করেন, ঠিক আছে? তো কোনো কোশ্চেন নিতে পারি? না ভাই, আপাতত তো নাই। ভাইয়া, কখনো লাগলে আপনাকে নক দিলে তো আশা করি পাবো ইনশাল্লাহ ভাই। অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আমাকে নক করতে পারেন, ইন লিঙ্কডইন, ইন হোয়াটসঅ্যাপ, যে কোনো প্ল্যাটফর্মে আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। না, আপনার লিঙ্কডইন প্রোফাইল তো মনে হয় দেওয়া হয়নি, যদি দিয়ে দিতেন তাহলে তো আরো ভালো। শিওর, আমি আপনার নামে। জাস্ট আমি হচ্ছে দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, আমি আমি পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি মেবি। তো আমার লিঙ্কডইন আপনারা পাবেন হচ্ছে ফিরোজ কোসের জুবাইর নামে, ঠিক আছে? এই নামে সার্চ করলে পাবেন। ঠিক আছে। তো ঠিক আছে, সো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি। আশা করি আপনারা ভালো করবেন, যেহেতু অলরেডি যেটা বললাম যে 100 জন ছিল, 100 জন থেকে অলরেডি 2-3 জন এখনো আছে অ্যাক্টিভ, রাইট? সো এই 2-3 জন অ্যাকচুয়ালি ভালো কাজ করবে ইনশাআল্লাহ ফিউচারে। তো আশা করি আপনারা ভালো করবেন। আর যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো ধরনের প্রবলেম, আপনি আমাকে নক করতে পারেন, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, যেখানে যে কোনো প্ল্যাটফর্মে, আমি ইনশাআল্লাহ যদি হেল্প করতে পারি অবশ্যই হেল্প করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।